পাত্রপক্ষ এসে বসে আছে হলরুমে। নিয়ন এসে তার বোনদের খবরটা দিতেই সবাই ভীষণ রকম অপ্রস্তুত হয়ে পড়ল। সবার অপ্রস্তুত হওয়ার পেছনে যথাযথ কারণ আছে। কারণটা হলো, পাত্রপক্ষ কোন মেয়েকে দেখতে এসেছেন তা বলতে পারছেন না। বাড়িতে 7টি বিবাহযোগ্য মেয়ে আছে, আর প্রত্যেকেই সুন্দরী এবং শিক্ষিতা। এখন পাত্রপক্ষ যদি নির্ধারিত একজনকে দেখার জন্য এসে থাকে, তবে তো এই একজনকে সামনে উপস্থিত করানো হবে। কিন্তু তাদের মুখে কথা শুনে সবাই বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। বোনদের খবর দিয়ে নিয়ন ছুটল নিচতলায়। মূলত মেজো চাচার হুকুমে বোনদের সতর্ক করে দিয়ে গেল কেউ যেন উপর থেকে ভুলেও নিচে না নামে। নিচতলায় হলরুমে সাফকাত খান, সালাম খান, ইমরোজ খান, রহমত খান আর তাদের মা হোসনে আরা বেগম বসে আছেন পাত্রপক্ষের সামনে। হোসনে আরা বেগম ভীষণ হাসি খুশি মুখ করে পাত্রের মা খালার সাথে নিজেদের দেশের বাড়ির আলাপ চালিয়ে দিয়েছেন এতক্ষণে। মাকে এমন করতে দেখে সাফকাত খান বললেন, আম্মা, আপনি একটু এসব কথা রাখেন তো। তারা আমাদের বাড়িতে একটা দরকারে এসেছে। এখন সেই দরকারি কাজটা মিটমাট না করে তো আমরা অন্য আলাপে যেতে পারি না। হোসনে আরা বেগম নড়ে চড়ে বসলেন ছেলের কথা শুনে। পাত্রের মাকে বললেন, তয় আপনারা আমার কোন নাতিনরে দেখবার চান, সেটা তো বলেন নাই এখনো। পাত্রপক্ষের সাথে আসা মহিলা ঘটক পাত্রের মাকে কিছু বলতে না দিয়ে নিজেই বলতে লাগলেন। বড় মেয়েকে দেখতে আসছি। নিয়ন পাশ থেকে বলে উঠল, বড় আপু, তার তো এক ঠ্যাং নাই। সত্যি আপুকে দেখতে আসছেন? নিয়নের এত বড় মিথ্যা শুনে তার বাপ চাচা সবাই তার মুখের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিকে নিয়ন পাত্তা দিল না। তার বাবা কিছু বলতে যাবে তার আগেই সেই ঘটক মাথা নেড়ে বলল, না না, বড় মেয়ে না, মেজো মেয়েকে দেখতে আসছি। খানবাড়ির কাজের মহিলা তখন ট্রেতে করে খাবার রাখতে আসে। মেজো মেয়েকে দেখতে আসছে কথাটা সে শুনে ফেলে। ট্রেটা রেখেই সে হুড়মুড় করে বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে গেল। স্বভাব মতো পাশের বাড়ির বউটাকে খবরটা দিতে চলে গেল সে। এদিকে মেজো মেয়েকে দেখতে এসেছে শুনে বাড়ির সবাই তবদা খেয়ে মহিলার দিকে তাকিয়ে রইল। মাত্রই তো বলল বড় মেয়েকে দেখতে এসেছে। নিয়নও মহিলাকে কিছুক্ষণ পরখ করে বলল, মেজো আপু, সে তো এক চোখে দেখে না, রীতিমতো অন্ধ বলা চলে। তাকেই দেখতে এসেছেন? মহিলা বিষম খেলো কথাটা শুনে। তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, আরে না না, সেজো মেয়েরে দেখতে আসছি। খানবাড়িতে দুধ দিতে আসে একটা 15 বছরের একটা ছেলে। দুধের কলস দরজার সামনে রেখে যাওয়ার সময় কথাটা সে শুনে ফেললো। শুনেই দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেল। খবরটা একজনকে না দিলেই নয়। খানবাড়ির সকলে এতক্ষণে বুঝে গেছে এরা নির্দিষ্ট কাউকে দেখতেই আসেনি। বাড়িতে যে অনেকগুলো বিবাহযোগ্য মেয়ে আছে সেটা জেনেই এসেছে। তারা ভেবেছে ঘরের মেয়েকে পণ্যের মতো পছন্দ করবে, এটা না ওটা এভাবে নিবে। বাড়ির সবচেয়ে কঠোর পুরুষ সালাম খান নিয়নকে চোখ দিয়ে ইশারা দিতেই সে সাহস পেল। চাচার ইশারা সে বুঝতে পেরেছে। সেজো আপার তো একটা হাতি অকেজো। সত্যি সেজো আপাকে দেখতে এসেছেন? মহিলার এবার কপাল বেয়ে ঘাম ছুটে গেল। আসলেই তিনি খবর পেয়েছেন এই বাড়িতে বিয়ের উপযুক্ত সুন্দরী মেয়ে আছে অনেকগুলো। সবাইকে দেখে যাবে এই ফোন দিয়ে এটে এসেছিল। কিন্তু এসব শুনে তার নিজেরই মাথা ঘুরছে। মহিলা ইতস্তত দৃষ্টিতে পাত্রের মা আর খালার দিকে তাকালেন। তারাও বেশ বিব্রত বোধ করেছেন মহিলার কাজে। তাদের তো বলা হয়েছিল মেয়ে একটা দেখতে যাবে, সব ঠিক করা আছে। তারা দুজনেই বেশ লজ্জায় পড়ে গেলেন। পাত্রের খালা খুব রেগেও গেলেন মহিলার এমন কাজে। ধমকে উঠে বললেন, আপনি কি মশকরা পেয়েছেন? আপনি এতজনের কথা কেন বলছেন? আপনি আসলে একজনকে ঠিক করে দেখাতে এনেছেন তো আমাদের? পাত্রের খালার কথা শুনে খানবাড়ির সকলে বুঝলো সমস্যাটা এই ঘটক লাগিয়েছেন। তাই সাফকাত আলম মহিলার উদ্দেশ্যে বললেন, আপনি আসলে আমাদের বাড়ির কোন মেয়ের জন্য প্রস্তাবটা এনেছেন? মহিলা ভ্যাবলার মতো বলল, আপনার বাড়িতে মেয়ে কয়টা? সালাম সাহেব এমন কথা শুনে গর্জে উঠলেন। বললেন, আমাদের বাড়িতে মেয়ে কয়টা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? আমাদের বাড়িতে যদি এখন 10টা মেয়ে থাকে তবে কি আপনি 10জনকেই দেখবেন নাকি? জি, দেখলে ভালো হয়। কথাটা বলে মহিলা দাঁত দিয়ে জিব্বা কাটে। ইস, ভুল কথা বলে ফেলেছি ভুল জায়গায়। নিয়ন হাসছে মিটমিট করে। তার বেশ মজা লাগছে। এমন মজার ঘটনা সাক্ষী সেই প্রথম হলো। পাত্রের মা এবার মুখ খুললেন। বেশ লজ্জিত গলায় বললেন, ভাই সাহেব, আমরা আসলে জানতাম না এমন কিছু হবে। আমাদের তো বলা হয়েছিল একটা পাত্রী দেখতে যাচ্ছি, সবই ঠিকঠাক। এমন কিছু যে হবে আমরা সত্যিই জানতাম না। আসলে এত কিছু ভাববার আর দেখার সময় পাইনি। অনেক বলার পর ছেলেকে বিয়ের জন্য রাজি করিয়েছি। মন যেন না ঘুরে যায়, তাই খুব দ্রুত সবকিছুর ব্যবস্থা করতে চেয়েছিলাম। এমন যে হবে ভাবিনি। আমরা সত্যিই ভীষণ দুঃখিত। সাফকাত সাহেব বললেন, দেখুন, আমাদের তো মেয়ে দেখানোতে আপত্তি নেই। বিবাহযোগ্য মেয়ে আমাদের আছে, আর তাদের সুপাত্রে দান করতেই আমরা চাই। এখন আপনারা যদি সঠিকভাবে একজনকে দেখতে চাইতেন,
বা সেই মনোবাসনা নিয়ে আসতেন তবে আমাদের আপত্তি ছিল না। আমাদের আসলে আরেকটু খোঁজ নেওয়ার দরকার ছিল। তবে এখন যদি আপনাদের বড় মেয়েকে একটু দেখাতেন। না আসলে বাড়ির বড় মেয়ে যখন অবিবাহিত আছে তখন তাকেই দেখি। নিয়ন বলে উঠল, বড় আপু তো। থাক বাবা, যেমনই হোক দেখে যাই। ঠ্যাং নাই, পা তো আছে। নিয়ন সহ সবাই চুপ করে গেল। নিয়নের মজা ঘটক না বুঝলেও পাত্রীমা ঠিকই বুঝেছেন। সালাম খান সহ বাকি সবাই তাদের বড় ভাইয়ের দিকে তাকাতেই তিনিও মাথা নাড়েন। ইমরোজ খান নিয়নকে বললেন, যাও তোমার বড় আপুকে বলো তৈরি হয়ে নিচে আসতে। নিয়ন ছুটে গেল উপরে। বোনেরা সবাই তখন দোতলায় সেজজন অর্থাৎ সুজানার রুমে ছিল। নিয়ন এসে বলল, বড় আপুকে দেখতে চাইছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে যেতে বলল। বাড়ির বড় মেয়ে অরোরা তখন সুজানা চুলে তেল মালিশ করে দিচ্ছিল। ছোট ভাইয়ের কথা শুনে বিরক্ত হলো, বলল, ছেলে এসেছে? না। এখন তাহলে আমি বুঝবো কি করে ছেলে কতটা হাইজিন মেনটেন করে? নিয়ন বড় বোনের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল। এই বড় আপুর বিয়ে করা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হলো এক জায়গায়, ছেলে কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে সেটা নিয়ে তার মাথা ব্যথা। বেশ কয়েকটা পাত্রকে রিজেক্ট করেছে সে হাইজিন মেনটেন না করার জন্য। এই যেমন গতবারের পাত্রটার কথা বলা যায়। গতবার একজন বিজনেসম্যান এসেছিল, বেশ বড় লোক, বংশ বড়। বড় আপুর সেসব নিয়ে মাথা ব্যথা নেই। সে ছেলেকে দেখলো, দেখতে সুন্দর, কথা সুন্দর, সব ঠিকই ছিল। যখন দেখলো ছেলেটা নাক খুঁটে চায়ের কাপে হাত দিয়েছে তখনই তার গা ঘৃণায় রিরি করে উঠলো। ছেলেটা ওয়াশরুমে যেতে চাইলে অরোরা ছোট্ট একটা পরীক্ষা করার জন্য নিয়নকে আর রিজভিকে বলে ওয়াশরুমের হ্যান্ডওয়াশ যা ছিল সব সরিয়ে ফেলে। ছেলেটা ওয়াশরুমে গিয়ে মলমূত্র ত্যাগ করে বেরিয়ে এসে ওভাবে খেতে বসেছিল। পরে অরোরা কি বলবে, নিয়ন আর রিজভি তো ঘেন্নায় বমি করে দিতে চাইলো সেখানে। পরে ছেলের আনহাইজেনিক কাজকর্ম তুলে ধরে অরোরা যখন বিয়ে ভাঙে তখন তার দাদি তো রাগ করে তাকে উপাধি দেয় সূচিবাই রোগী। কিন্তু ব্যাপারটা তেমন নয়, অরোরার ওসিডি নেই। সে একটা মানুষ থেকে মিনিমাম ততটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা আশা করে যতটুকু দরকার। এই ভদ্র সমাজে অনেকেই আছে যারা উপরে খুবই ফিটফাট কিন্তু ভেতরে ভীষণ নোংরা। অরোরা সে সকল লোকের সংস্পর্শে যেতে চায় না। পাত্র দেখতে যেমনই হোক, পরিষ্কার পরিচ্ছন্নতা যদি তার মধ্যে থাকে অরোরা নিশ্চিন্তে কোনো কথা না বলে তাকে বিয়ে করে নেবে। আফসোস এখন পর্যন্ত মন মতো কাউকে পায়নি সে, যার ফলে বিয়েটাও করা হয়ে ওঠেনি। বয়স 27-এ গিয়ে ঠেকেছে। প্রেম ভালোবাসাও এই কারণেই তার ধারা হয়নি। অরোরাকে দেখবে শুনেই সবাই ছুটোছুটি শুরু করে দিল। অরোরা একটা সুন্দর জামরঙা শাড়ি পরে নিল। যদিও সে শাড়ি পরা ছিল কিন্তু সেটা ঘরে পরার, বাহিরের কারোর সামনে তো আর সেই সাজ পোশাকে যাওয়া যায় না। আর যদি হয় পাত্রপক্ষ তাহলে তো কথাই নেই। অরোরা চুল বেনি করতে করতে এরিনার দিকে তাকালো, বলল, টুনি এসেছে? এরিনা হলো বাড়ির চতুর্থ কন্যা, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে। অরোরার আপন বোন, দেখতে অরোরার মতোই অনেকটা। এতক্ষণ সে বোনকে সাজিয়ে দিচ্ছিল। বোনের প্রশ্ন শুনে বলল, না, কলেজ তো 2টায় ছুটি হওয়ার কথা। ও, ভাইরা কেউ বাড়ি নেই? নিয়ন আছে, রিজবি তো স্কুলে, আর বড় ভাইয়ারা সব তো অফিসে। অরোরা একবার রুমে থাকা সব বোনের দিকে চোখ বুলিয়ে নিল। মেজ বোন মেহনাজ বিছানায় অর্ধশোয়া অবস্থায় ফোনে ব্যাকিং ভিডিও দেখছে, আর সেজ বোন সুজানা তাদের পঞ্চম আর ষষ্ঠতম বোন ক্যামিলি আর কামিনীর সাথে গল্প করছে বড় বোনের বিয়ে নিয়ে। ক্যামিলি আর কামিনী খুবই উচ্ছ্বসিত দেখে বোঝা যাচ্ছে। অরোরা একটু হাসলো। এই যমজ দুটোকে এত ভালো লাগে তার। পুরো একরকম চেহারা, একটুও তফাৎ নেই। এখন পর্যন্ত তার বাবা মাও তাদের মাঝে মধ্যে ঠিক চিনে উঠতে পারে না, তবে অরোরা পারে, তাদের বড় ভাইয়াও পারে। অরোরা মাঝে মাঝে এটা ভেবে অবাক হয় বড় ভাইয়া কি করে বোঝে। সে না হয় একসাথে থাকে, বোনদের গোপন কথাগুলো জানে, তাই চিনে ফেলতে পারে। কিন্তু ভাই তো যোজন যোজন দূরত্ব বজায় রাখে সবার থেকে, তারপরও কিভাবে পারে? অনেকবার জিজ্ঞেস করতে চেয়েও সে জিজ্ঞেস করতে পারেনি। ভাইয়ের চোখের দিকে তাকাতেই তার ভয় হয় এখনো। আজমেন বসের রুমে ফাইল জমা দিতে ঢুকেছে থেকেই বাড়ি থেকে একের পর এক কল আসছে। এতবার কল আসে সে দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে বস কি মনে করবে সেই ভেবে কল রিসিভ করছে না। তার পাংশুটে মুখ দেখে তার বস নিব্রাস চৌধুরী বলে উঠলেন, আপনি কলটা রিসিভ করতে পারেন মিস্টার আজমাইন। আজমেন তাড়াতাড়ি কলটা রিসিভ করতে তার ছোট চাচি জানালেন অরোরাকে দেখতে এসেছে পাত্রপক্ষ। সে যেন বাড়িতে ফিরে তাড়াতাড়ি। আজমেন কলটা কাটার পর ইতস্তত করে বলল, স্যার আমার এখন একটু ছুটি প্রয়োজন। ইটস আর্জেন্ট স্যার, আমার ছোট বোনকে পাত্রপক্ষ দেখতে এসেছে। কথাটা শুনেই নিব্রাসের স্তব্ধ হয়ে গেল। আজমেনের ছোট বোনকে দেখতে আসছে মানে? সে বলল, আপনারা ওকে এখনই বিয়ে দিয়ে দিচ্ছেন। স্যার বাবা চাচারা দিচ্ছেন বিয়ে, আর তাছাড়া ওর মতো আছে। ওর মত কি করে থাকতে পারে, ও এখনো ছোট। না স্যার, বিয়ের বয়স তো হয়েছেই স্যার, ছুটিটা যদি। নিব্রাস কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে দম নেয়, তারপর বলে, চলুন আমি আপনার সাথে যাই। আপনার চাচা বলেছিলেন একবার যেতে,
কি দরকারে ডেকেছেন সেটা জেনে আসি। আজকে সময় আছে, পরে সময় নাও থাকতে পারে। মেহনাজ সবেমাত্র মোবাইল চার্জে লাগিয়ে বিছানা ছাড়তে নেয়, অমনি একটা বিদেশি নাম্বার থেকে কল আসে তার ফোনে। রিসিভ করতেই একজন গর্জে উঠে বলল, শুনছি পাত্রপক্ষ এসেছে তোকে দেখতে। খবরদার মিহু, পাত্রপক্ষের সামনে গেলে আমি তোকে মেরে ফেলবো, একেবারে জানে মেরে দিব। আমি ছাড়া আর কারোর সামনে তুই যাবি না। মেহনাজের চোয়াল রাগে শক্ত হয়ে এলো। সে থমথমে গলায় বলল, তুই কি এত কথা বলার? আমি পাত্রপক্ষের সামনে যাব, বিয়েও করব, দরকার পড়লে আজই বিয়ে করব। তুই এখনো চিনিস নাই আমাকে। শোন, ফুফাতো ভাইয়ের মতো থাক, বেশি বাড়াবাড়ি করতে আসিস না। জাবির যেন আরো বেশি তেতে উঠলো কথাটা শুনে। বলল, বেশি শখ না তোর বিয়ের? দাঁড়া আসছি আমি, তোর বিয়ের শখ ভালোভাবে মেটাবো। জাবির কলটা কেটে দিতে মেহনাজ কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এই বেয়াদবটার সাথে কথা বলেই তার রাগে গা কাঁপে। কামিনী ফুরফুরে মন নিয়ে দোতলার করিডোরে বেয়ে হাঁটছিল। তখনই দেখা মিলল বাড়ির বড় ছেলে আভিয়াজের। সিঁড়ি বেয়ে উপর উঠছিল সে। তাকে দেখে কামিনী হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়লো। তার বুকের ভেতর বাদ্যযন্ত্র বাজতে লাগলো সবসময়ের মতো। ফর্মাল স্যুট পরা, গম্ভীর, সুদর্শন, দীর্ঘ গড়নের এই আভিয়াজকে দেখলে কামিনীর সবসময় এমনই হয়। আভিয়াজ কামিনীর পাশ দিয়ে যাওয়ার সময় তাকে একবার তাকিয়ে দেখলো শুধু। তার তীক্ষ্ণ দৃষ্টি আর পুরুষালী পারফিউমের গ্রানে কামিনী বেসামাল হয়ে পড়ল। দৃষ্টি নত করে সামনে এগোতেই শুনতে পেল ভরাট পুরুষালী কণ্ঠস্বরটা। নিচে কোথায় যাচ্ছ তুমি? কামিনী কেঁপে উঠল আরো একবার। পেছন ফিরে আবিয়াজের দিকে তাকালো। আবিয়াজের দৃষ্টি তার দিকেই ছিল, আর সেই দৃষ্টিতে চোখ তুলে তাকানোর সাহস কামিনীর নেই। তাই সে বলল, মায়ের কাছে যাচ্ছিলাম। যাবে না, নিচে গেস্ট আছে, তারা যাওয়ার পরই নিচে নামবে। যাও, নিজের রুমে যাও। কামিনী গেল না। আবিয়াজ ধমকে উঠল। কি বলেছি শুনতে পাওনি তুমি? কামিনীর পিলে চমকে উঠল। সে তাড়াতাড়ি তিনতলা সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, যাচ্ছি তো, সবসময় এত বকাবকি করার কি আছে? আদর করে বললে কি হয়? আবিয়াজ শুনলো কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। কামিনীর কার্যকলাপ তার ভালো লাগে না, লাগবেই বা কেন? 21-এর যুবতী 17 বছরের কিশোরের মতো আচরণ করলে কার ভালো লাগে? মোড়ের মাথায় নিয়ন দাঁড়িয়ে আছে, তার হাতে স্প্রিং বল। একটু পর পরই সে সামনে তাকিয়ে দেখছে। ছোট চাচা বলছেন সে যেন বাড়ির সবচেয়ে ছোট মেয়ে টুনিকে মোড়ের মাথায় গিয়ে বলে দেয় আজকে বাড়িতে সদর দরজা দিয়ে না প্রবেশ করে পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। এই কাজের পেছনের কারণ হলো পাত্রপক্ষের চোখে যেন সে না পড়ে, বিশেষ করে ওই ঘটক মহিলার নজর যেন না পড়ে। মহিলা চরম অভদ্র। রিজবি তখন ললিপপ খেতে খেতে আসছিল। ভাইকে রাস্তায় এমন উকিঝুঁকি দিতে দেখে বলল, ছোট ভাইয়া, কি করছো? নিয়ন পেছন ফিরে রিজবির দিকে বিরক্ত চোখে তাকালো। তারপর রিজবির অন্য হাতে থাকা ললিপপের বক্স থেকে একটা বের করে মুখে পুরে বলল, টুনিকে দেখেছিস? টুনিয়াপুর কলেজ তো অন্য রোডে, আমার স্কুল তো এদিকে। হাত দিয়ে রাস্তাটা দেখালো রিজবি। তারপর বলল, কেন, কি হয়েছে? বড় আপাকে দেখতে এসেছে। তাই নাকি? এবারও ভাঙবে মনে হচ্ছে। রিজবি হাসলো কথাটা বলে। নিয়ন আরো একবার রাস্তা দিকে তাকিয়ে বলল, এবারেরটা হয়ে যেতেও পারে। ছেলে ডাক্তার শুনে আপা একটু নরম হয়েছে। শোন, তুই বাড়ি যা। আপাদের সবাইকে তো আজ ঘরবন্দি রাখা হবে। আমি তো এখানে। ওদের হুটহাট কিছু লাগতে পারে, সেগুলো এনে দেওয়ার জন্য আমি আর তুই ছাড়া আর কে আছে? যা যা, বাড়ি যা। রিজবি বাড়ির দিকে রওনা হলো। যাওয়ার পথে তার দেখা হলো এলাকার বড় ভাই শান্তর সাথে। শান্ত রিজবিকে দেখে বলল, ভাইয়া, খবর বলো। খুব ভালো ভাই। তাই নাকি? এত ভালোর পেছনের রহস্যটা কি? রহস্য না, আর বিয়ে লাগবে। শান্ত চমকে উঠে বলল, মানে কি বলছো? তোমার আপার বিয়ে? জি ভাই, পাত্রপক্ষ এসেছে। হবু দুলাভাই ডাক্তার শুনলাম। তোমার আপা রাজি? রাজি তো মনে হচ্ছে। নিয়ন ভাই তো তেমনই বলল। ও নো। নো কেন? কিছু না, আমি আসছি, একটা কাজ আছে। শান্ত ধপাধপ পা ফেলে চলে গেল। রিজবিও বাড়ির দিকে পা বাড়ালো পুনরায়। ক্যামেলিয়া নিজের রুমে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। শুয়ে শুয়ে জাওয়াদের কথা ভাবছে। জাওয়াদ তার কলেজের ইংরেজি প্রফেসর ম্যামের ছেলে। কলেজ জীবনে জাওয়াদ সে প্রথম দেখে। এরপর থেকে তাকে ভালোবাসে। কতবার প্রকাশ করেছে নিজের ভালোবাসা বেহার মতো, তারপরেও কোনো সাড়া পায়নি। জাওয়াদ যেন তাকে সহ্য করতেই পারে না। ক্যামেলিয়ার হুট করে গতকাল রাতে দেখা নাটকের কথা মনে পড়ে গেল। সেখানে নায়ককে ভালোবাসার কথা স্বীকার করানোর জন্য নায়কে মিথ্যে বিয়ের অভিনয় করে, আর নিজের কাজেও সফল হয়। ক্যামেলিয়া মেয়ে মানুষ, সে বুঝতে পারে কে তাকে পছন্দ করে আর কে করে না। জাওয়াদ যদিও মুখে বারবার বলেছে সে পছন্দ করে না,
কিন্তু তার চোখের ভাষা ক্যামেলিয়ার কাছে অন্যরকম মনে হতো ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। আচ্ছা, আজকে একবার সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখলে কেমন হয়? যদি জাওয়াত তাকে ভালোবেসে থাকে তবে তো আসবে, তা জানাতে, আর না বাসলে আসবে না। আর ক্যামেলিয়াও আর পাগলের মতো তার পিছু পিছু ঘুরবে না। সে ঠিক করে নিল আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে সে। গ্যালারি খুঁজে নিজে একটা শাড়ি গহনা পরা ছবি সে হোয়াটসঅ্যাপে জাওয়াতকে পাঠিয়ে দিল। নিচে লিখলো, অনেক ঘুরেছি, আর ঘুরবো না। আমি এবার বুঝে গেছি একটা কথা, আমরা যাকে ভালোবাসি তার পেছনে না ছুটে যে আমাদের ভালোবাসে তার কাছে যাওয়া ভালো। আমিও সেটাই করছি, আমাকে যে চাইছে তার কাছেই যাচ্ছি। আপনি ভালো থাকবেন। আমার কৃতকর্মের জন্য আমি দুঃখিত ভাইয়া। এরপর সবকিছু থেকে সে জাওয়াতকে ব্লক করে দিল। জাওয়াতকে ভাইয়া ডাকতো না সে, কিন্তু আজ ভাইয়াও বলেছে। যে ছেলে সাইয়া হতে চায় সে ভাইয়া ডাক নিশ্চয়ই মেনে নিবে না। এরিনা সবেমাত্র গোসল সেরে চুল মুছতে মুছতে বারান্দায় এসে দাঁড়ালো। তখনই দেখলো তাজওয়ার দাঁড়িয়ে আছে রাস্তার ওপাশে। এরিনাকে দেখেই ফোন হাতে নিল, তারপর কাউকে কল দিয়ে ফোনটা কানে তুললো। এরিনা বুঝলো কলটা তার কাছেই এসেছে। রুমের ভেতর ঢুকে দেখলো তার ফোন বাজছে। রিসিভ করতে কাতর স্বরে তাজওয়ার বলল, কিভাবে পারো এমনটা করতে? এরিনা অবাক হলো। বারান্দায় এসে তাজওয়ারের দিকে তাকিয়েই বলল, কি করেছি? তোমার বাড়িতে পাত্রপক্ষ এসেছে কিনা সেটা বলো। হ্যাঁ, এসেছে। ছেলে ডাক্তার? তেমনই শুনলাম। তোমার পছন্দ হয়েছে? না হওয়ার মতো তো কিছু নেই, সবার শুনছি ভালোই লাগছে। না। খুব শীতল ডাকটা এরিনার মন ছুঁয়ে গেল। বলল, কি? আমি তোমার জন্য সব রকম ভাবে নিজেকে প্রস্তুত করলাম, বিসিএস দিলাম, টিকও খেলাম, কেবল এখন চাকরিটা পাওয়ার অপেক্ষায় ছিলাম। একটু ধৈর্য রাখতে পারলে না? আপনি এসব কি বলছেন? তাজওয়ার হুট করে গম্ভীর হয়ে ওঠে। চোখ দুটো তার আরো আগেই লাল হয়েছিল, কিন্তু এখন যেন সেটা প্রকট হলো। দাঁতে দাঁত চেপে সেই রক্তচক্ষু নিয়ে সে এরিনার দিকে তাকিয়ে বলল, আমি ভেবেছিলাম নিজেকে বদলালে তুমি আমার হবে। আমি আগেই বলেছি আমি সাধু পুরুষ না, তারপরেও তেমনটা হওয়ার চেষ্টা করেছিলাম শুধুমাত্র তোমার জন্য। এখন তো দেখছি সাধু হলেও তোমাকে পাওয়ার চান্স নেই, তাহলে আর দরকার কি তেমন হওয়ার? অনেক সহ্য করেছি, আর না। এবার আর ভালো মানুষ সাজতে পারবো না। খারাপ হলে যদি তোমাকে পাওয়া যায় তবে আমি খারাপই হব। কথাগুলো তাজওয়ার কলটা কেটে দিল। তার এমন কাজে এরিনা হতভম্ব হয়ে গেল। মানুষের আবার হুট করে কি হলো? ভালোই তো ছিল সে, হঠাৎ আগের মতো আচরণ করলো কেন? তাজওয়ার হলো এমবির ছেলে, বদরাগী, জেদি, মারকুটে স্বভাবের ছেলে। পড়ালেখা শেষ করেও চাকরি বাকরি না করে ভার্সিটিতে এসে সময় কাটাতো। ভার্সিটির পপুলার বয়সে খুব নাম ডাক্তার, পড়ালেখা সবসময় সিজিপিএ 4 পেয়ে এসেছে। এই এত ভালো ছেলে রাজনীতি করে নিজের একটা উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করছে দেখে শিক্ষকগণ খুবই দুঃখ পেতেন। ক্লাসে ছেলেটার যেমন সুনাম করতেন, তেমন এসব স্বভাবের জন্য একটু একটু দুর্নামও করে বসতেন। এরিনা সবসময় দূর থেকেই তাজওয়ারকে দেখেছিল। ছেলেটা তার ভাইদের মতোই মেধাবী, দেখতেও লম্বা, সুন্দর সুঠামদেহী। কিন্তু তার ভাইয়ারা এমন লাফাঙ্গা না কেউই। এটা ভেবে সে মুখ ফিরিয়ে নিত ছেলেটা থেকে। তাজওয়ারের সাথে তার প্রথম সাক্ষাৎ ঘটে ক্যান্টিনে। বেশি কিছু না, তাজওয়ার শুধু তাকে সামনাসামনি দেখেছিল, ব্যাস। তারপর থেকেই ভার্সিটির জাতীয় ভাবের খেতাব সে পেয়ে গেল। দীর্ঘ 2 বছর হয়ে আসছে তাকে এই খেতাবটা সহ্য করতে হচ্ছে তাজওয়ারকেও। তাজওয়ার ক্যারিয়ার মন দিয়েছিল কেবল এরিনাকে নিজের করে পাওয়ার জন্য। একদিন এরিনা তাকে খুব কথা শুনেছিল তার পিছনে পড়ে থাকার জন্য। নিজের কথা দিয়ে সে তাজওয়ারকে বারবার বুঝিয়ে দিয়েছে তার বাবার টাকার ফোটানি না দেখিয়ে নিজে উপার্জন যেদিন করবে, নিজের পায়ে যেদিন দাঁড়াবে, সেদিনই যেন তাকে চাইতে আসে। নয়তো এমন ছেলের কাছে তার পরিবার তাকে দিবে না। তাজওয়ার চুপচাপ সব কথা শুনে। এরপর থেকে আর কখনো ভার্সিটিতে গিয়ে এরিনার পিছু ঘুরেনি। ঘরবন্দি হয়ে 3 রাত বিসিএস এর জন্য পড়েছে। আর মেধাবী তাজওয়ারও সফল হয়েছে, চাকরিটাও হয়ে গেছে বলা চলে। ভেবেছিল চাকরি পেয়ে সে এরিনার হাত চাইবে তার পরিবারের কাছে, আর এর মধ্যে এসব ঘটে গেল। এরিনার হুট করে তাজওয়ারের করা আচরণের কারণটা মাথায় এলো, আর তখনই সে ইয়াল্লা বলে কপাল চাপড়ায়। তাজওয়ার ভেবেছে যে তাকে পাত্রপক্ষ দেখতে এসেছে, আর সেও ভ্যাবলার মতো কথা বলেছে, যার ফলে তাজওয়ার এমন রেগে গেছে। এবার সে এই একরক্ষা জেদি অপ্রতিরোধ্য যুবকটাকে কিভাবে বোঝাবে যে সে ভুল ভেবেছে। যা ডাক্তার শুনতে চাইবে কি এরিনার কথা? এরিনা 2-3 বার তাজওয়ারকে কল দিল, ফোন সুইচ অফ বলছে। চিন্তায় এরিনার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেল। তখনই উপায়ন্ত না পেয়ে ঘুমের ওষুধ খেয়ে সে বিছানায় গায়ে এলিয়ে দিল। কলেজ গেট থেকে বের হতেই নিয়নকে দেখে টুইঙ্কেল দৌড়ে তার কাছে গেল। নিয়ন বেশ কিছুক্ষণ মোড়ের মাথায় দাঁড়িয়েও যখন তার দেখা পায়নি, তখন কলেজের সামনেই চলে এসেছে। টুইঙ্কেল হলো টুনি। বাড়ির ছোট কন্যা টুইঙ্কেলকে সবাই আদর করে টুনি বানিয়ে দিয়েছে। টুইঙ্কেল বলে তাকে শুধু তার বড় ভাইয়া, বাবা আর বাহিরের সবাই ডাকে। বাড়ির 4টা সদস্যের কাছে ছাড়া আর সব সদস্যের কাছে সে টুনি। দাদু ডাকে টুনটুনি পাখি, আর মা ডাকে টুনটুন। নিয়ন রিক্সা ডেকে রিক্সাতে উঠতেই টুইঙ্কেল বলল, এখনই যাব না।
তো কি করবি? আপারা ভেলপুরি খেতে চেয়েছিল, বলেছি কিনে নিয়ে যেতে। উফ, আগে বলবি না? রিক্সা ডেকে ফেললাম। থাক, কিছু হবে না। আঙ্কেলকে সকালে বলেছিলাম 200 টাকার বানিয়ে রাখতে, রেখেছি মনে হয়, যাই টাকা দিয়ে নিয়ে আসি। টুইঙ্কেলের যাওয়ার পথে একবার তাকিয়ে ইউনিয়ন কলেজ গেটে তাকালো। অরিনকে দেখা যাচ্ছে, কতদিন পর দেখলো মুখটা। বুকের মধ্যে নিয়নের দমদম করে শব্দ হচ্ছে। অরিন তার দিকে তাকাতেই সে দৃষ্টি সরিয়ে নেয়। উহু, ধরা পড়া চলবে না। খানবাড়ির সদস্য সংখ্যা 21। পরিবারের সদস্য ছাড়াও কাজের লোক আছে 3 জন, ড্রাইভার আছে 4 জন, দারোয়ান আছে 2 জন। বলার বাকি নেই যে অত্যন্ত ধনী ও বনেদি পরিবার তাদের। সাফায়েত খান ছিলেন সাফকাত খানদের পিতা। তিনি এই 3 তলা ভবনটি তার সময়কালেই করেছিলেন। তারপর এই নিয়ে 9 বার বাড়িটির সংস্কার করা হয়। তাই এক দেখাতে কেউ কখনোই বলতে পারে না যে বাড়িটির বয়স এত বেশি। দেখে মনে হয় আজকালে তৈরি হওয়া বাড়ি। সাফায়েত খান 5 পুত্র ও 1 কন্যা সন্তানের জনক ছিলেন। বর্তমানে তার 4 পুত্র আর 1 কন্যা জীবিত আছেন। সাফায়েত খানের জীবিত অবস্থায় তার বড় পুত্র আবরিশাম খান ও তার স্ত্রী রুকসাত জাহান মারা যান রোড অ্যাক্সিডেন্টে। তাদের সন্তানই হলো আবিয়াস খান। আবরিশাম খান সাফায়েত খানের প্রথম পক্ষের সন্তান ছিলেন। তার জন্মের সময় তার মা মারা যান। পরবর্তীতে তার দেখভালের জন্য সাফায়েত খান আবার বিবাহ করেন হোসনে আরা বেগমকে। হোসনে আরা বেগম নিজের পুত্রদের থেকে কখনো আলাদা করে দেখেননি আবরিশাম খানকে, বরং একটু বেশিই ভালোবেসেছেন। এখন যেমন সব নাতি নাতিনের চেয়ে আবিয়াসকে ভালোবাসেন, তেমনি ছেলে মেয়েদের মধ্যে আবরিশামকে ভালোবাসতেন। ছেলের মৃত্যুর পর সাফায়েত খান খুব ভেঙে পড়েছিলেন। তাই তো তার 2 মাসের মাথায় তিনিও দুনিয়া ছেড়ে চলে যান। সাফকাত খানের 4 সন্তান, তারা হলো আজমাইন, অরোরা, এরিনা আর রিজবি। সালাম খানের 1 পুত্র ও 1 কন্যা আলফাজ আর মেহনাজ। ইমরোজ খানের 3 সন্তান, সুজানা, নিয়ন আর টুইঙ্কেল। আর সবশেষে রহমত খানের 2 যমজ কন্যা, ক্যামেলিয়া আর কামিনী। অরোরাকে পাত্রপক্ষের পছন্দ হয়েছে, বলতে গেলে ভীষণ পছন্দ হয়েছে। তাদের পরিবার বৃত্তান্ত জেনে খানবাড়ির সকলেরও তাদের পছন্দ হয়েছে। তারা চাইছে পাত্রকে একবার দেখার জন্য। পাত্রের মা শাহানা খাতুন ছেলে শাহরিয়ারকে কল দিলে সে ফোন তুলে না। শাহানা খাতুনের মনে পড়ে সকালে তার ছেলে বলেছে আজ 5টা ওটি আছে, অনেক কাজ আজকে, শান্তিতে শ্বাস ফেলারও সময় নেই নাকি। সাফকাত খানকে বলতেই তিনি মুখটা একটু কালো করে ফেলে। ছেলেটার ব্যাপারে শুনে তাকে দেখার বড় শখ হয়েছে তার। শাহানা খাতুনরা ফিরতে চাইলে তাদের ফিরতে দেওয়া হলো না, কারণ তাদের আশা উপলক্ষে খানবাড়িতে আয়োজন করে রান্নাবান্না করা হয়েছে। প্রতিবারই পাত্রপক্ষ এলে এমন আয়োজন তারা করেন। পাত্রপক্ষ ভালো হলেও মেয়েদের তাদের পছন্দ হয় না বলে বারবার বিয়ে ভাঙে। তিনি মনে মনে দোয়া করতে লাগলেন এবার যেন সব ঠিকঠাক হয়। ছোট ভাইদের মেয়েগুলোও তো আছে, তারা অরোরার বিয়ের আগে নাকি বিয়ে করবে না। এদিকে বয়সও তো কারো থেমে নেই। নিজেকে এসব ভাবলে খুব অপরাধী মনে করেন তিনি। শাহানারা খাতুনের কল শাহরিয়ার রিসিভ করতে না পারলেও মায়ের এতগুলো কল দেখে কল ব্যাক করতে ভুলেনি সে। শাহরিয়ারের কল এসেছে দেখে তার খালামণি আসমা বেগম তার বোনের থেকে ফোনটা কেড়ে নিয়ে কানে দিল। তারপর একটু দূরে গিয়ে কথা বলল। সাহু বল। খালামণি, মা কোথায়? এতবার কল দিল যে? আর বলিস না, তোর মা তো অসুস্থ হয়ে পড়েছে পাত্তি দেখতে এসে। প্রেশার লো একদম। পাত্তি দেখতে এসে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে, আমার তো লজ্জা লাগছে। কথাটা শুনে শাহরিয়ার চেঁচিয়ে উঠল। হোয়াট? মায়ের কি হয়েছে? এখন কেমন আছে মা? কি করছে? আর তোমরা কোথায় বললে? একসাথে কত কথা বলে ছেলেটা। আমরা তোর বিয়ের জন্য পাত্তি দেখতে এসেছি, তোর হাসপাতালের সামনের রোডে। হেঁটে আসতে তোর 10 মিনিট লাগবে, তাড়াতাড়ি আয় বাবা। আমি একা কি করব বুঝতে পারছি না। তুমি ঠিকানাটা বলো, আমি আসছি। আসমা বেগম ঠিকানাটা বলতেই শাহরিয়ার রওনা হলো খানবাড়ির উদ্দেশ্যে। আসমা বেগমও সাফকাত খানদের জানিয়ে দিল তাদের ছেলে আসছে, আর বোনকেও বলে দিল সে তার ছেলেকে আনার জন্য মিথ্যে কথা বলেছে। শুনে তো শাহানা খাতুন একটু বিচলিত হয়ে পড়লেন। ছেলেটা এসে যদি দেখে মিথ্যে বলা হয়েছে তাহলে একটা বাজে অবস্থা হয়ে যাবে। অরোরা ডাইনিং এ খাবারের বাটিগুলো সাজিয়ে রাখছিল। শাহরিয়ার আসবে শুনেছে সে। মানুষটা কেমন হবে এই ভেবেই তার মনটা দুরু দুরু করে কাঁপছে। প্লেটগুলো মুছে রাখার সময় সেখানে তখন শাহানারা খাতুন আসে, এসে তার পাশে দাঁড়ায়। তাকে দেখে অরোরা বললেন, আন্টি বসুন। শাহানারা খাতুন বসেননি, দাঁড়িয়ে দাঁড়িয়ে অরোরার কাজ দেখছিলেন। অরোরা লাজ শরমের মাথা খেয়ে হঠাৎ করে শাহানারা খাতুনকে প্রশ্ন করে বসলো, আপনার ছেলে কি খেতে পছন্দ করে? শাহানারা খাতুন অরোরার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। অরোরা তখন নিজের কাছে লজ্জা পেয়ে গেল। শাহানারা খাতুন বললেন, সেই তৈলাক্ত খাবার পছন্দ করে না। কি সব ভাজি ভাজি খায়, সেদ্ধ সেদ্ধ শাকসবজি খাবে, ভাতও খুব মেপে খায়। আগে এমন ছিল না জানো, বিদেশে ছিল 2 বছর, তারপর থেকেই এই অবস্থা। ছেলে আমার না খেয়ে শুকিয়ে গেছে। শেষের কথাটা দুঃখ করে বলল শাহানারা খাতুন। অরোরার কেন যেন ভালো লাগলো। আহ, এত সুন্দর ডায়েট মেনটেন করে, নিশ্চয়ই স্বাস্থ্য সচেতন। শাহানারা খাতুন আফসোস করে বলল,
ছেলেটা এখানে এসে কিছু খাবে না মনে হয়। হাসপাতাল থেকে এসেছে তো, ও হাসপাতাল থেকে ফিরে সবার আগে গোসল দিবে। সারাটা দিন হোটেলে কাটে তো, তাই গোসল ছাড়া এমনি কিছু খেতে পারে না। আর তার এখন কথা, হাইজিন মেইনটেইন করতে হবে। হাইজিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর হিউম্যান। কথাটা শুনে অরোরার যেন মন গলে গেল। না দেখা মানুষটার জন্য অন্তরে ভালো লাগা অনুভব হলো। সে এভাবে ওভাবে কথা বলে শাহানারা খাতুনের থেকে শাহরিয়ার ব্যাপারে আরো জেনে নিল। আলফাজ বাড়ির মেইন গেটে এসে দেখলো তার ফুফুর গাড়ি আসছে। সে দাঁড়িয়ে পড়লো সেখানে। ফুফু তাকে দেখে কিছু না বলে রাগে গজগজ করতে করতে বাড়ির ভেতরে প্রবেশ করলো। আলফাজ বুঝতে পারলো না ফুফু এমন করলো কেন। অন্য সময় তো আদর করে জড়িয়ে ধরেন, আজ কি হলো? সেও ব্যতিব্যস্ত হয়ে বাড়িতে প্রবেশ করলো। ফুফু ড্রয়িং রুমে এসে বোমা ফাটালেন, চিৎকার করে বললেন, তোমরা কি মানুষ? সাফকাত খান এগিয়ে এসে বললেন, কিরে রেগে আছিস কেন? কি হয়েছে? কি হবে মানে? মেয়েকে বিয়ে দিচ্ছ নাকি আমার ছেলেকে মারতে চাইছো? সালাম খান এগিয়ে এসে বললেন, কি বলছিস তুই? ঝেড়ে কাশ। ডাকো, অরোরাকে ডাকো। অরোরাকে ডাকার প্রয়োজন পড়েনি, সে নিজে এসে উপস্থিত হলো। ফুফুকে জড়িয়ে ধরতে যাবে তার আগেই ফুফু তাকে হাতের ইশারায় থামতে বলল। অরোরার এহেন কাণ্ডে কি করবে বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে পড়ল। ততক্ষণে বাড়ির অন্যান্য সদস্যরা এসে ভিড় করলো। সিঁড়ির কোণে মেহনাজ এসে দাঁড়াতেই শুনতে পেল, ছেলেটা আমার বিজনেসের ডিলের জন্য লন্ডন গেছে। তার বাবা কত আশা ভরসা নিয়ে ছেলেকে পাঠিয়েছে। এখন সে ছেলে কোটি কোটি টাকা লস করে বিজনেসের ডিলটা ফেলে দেশে ফিরে আসছে। জানো কার জন্য এমন কাজ করেছে? তোমাদের মেয়ে অরোরার জন্য। সে নাকি বিয়ে করবে আজকে। ছেলে আমার বলেছে যদি আজ বিয়ে করে সে নাকি প্লেন থেকে চাপ দেবে। কথাটা বলেই ফুফু হু হু করে কেঁদে উঠলেন। তাকে অরোরার মা আমেনা বেগম জোর করে সোফায় বসিয়ে শরবত এগিয়ে দিলেন খাওয়ার জন্য। এদিকে অরোরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। জাবির এমনটা বলেছে? সত্যি সত্যি তার আর জাবিরের মধ্যে এমন সম্পর্ক কবে হলো? সবাই যখন একটা শখ পেয়ে ভাষাহারা হয়ে পড়েছে, তখন তাদের আরো বেশি শখ দিতে যেন বুয়া দৌড় এলেন বাহির থেকে। সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে করতে চেঁচিয়ে বলতে লাগলেন, ওরে আল্লাহ রে, এমপি আইছে রে, এমপি! কত গাড়ি লয়ে আইছে, কত বেড়া লগে, বেড়াগো হাতে আবার গুল্লি, কত বড় বড়। খানবাড়িতে বর্তমানে একটা থমথমে অবস্থায় বিদ্যমান। বাড়ি বড় থেকে ছোট সকলে একটা চিন্তায় পড়ে গেছে। হুট করে এমপি মহোদয়ের আগমন কাউকে স্বস্তি দেয়নি। হলরুমে বড় সোফাটির একপাশে বসেছেন তাদের স্থানীয় এমপি জৌহর চৌধুরী। তার বাম পাশে তার স্ত্রী রাইমা হাসান বসে আছেন। জৌহর চৌধুরী এসেই প্রথমে সকলের সাথে এমনভাবে কুশলাদি বিনিময় করলেন যেন তিনি কতদিনের চেনা পরিচিত কাছের মানুষ। সাফকাত খান বিচলিত হয়ে পড়লে তেমন একটা কথা বলতে পারেন না। এখন তার সে অবস্থাই হয়েছে। ছোট ভাই সালাম খান ভাইয়ের পরিস্থিতি বুঝতে পেরে নিজেই কথা বললেন, আপনাদের আগমনে আমরা খুবই খুশি হয়েছি ভাই সাহেব। তবে একটা প্রশ্ন না করলেই নয়, হুট করে এই সাধারণ মানুষগুলোর কাছে আপনারা কি মনে করে এসেছেন? জৌহর চৌধুরী হাসলেন, মুস্কি কিংবা মিষ্টি হাসি নয়, ঘর কাঁপিয়ে হো হো হা হা করে হাসলেন। তার এহেন কাণ্ডে সবাই তবদা খেয়ে গেল। লোকটা হাসছে কেন? বাড়িতে ছুটা কাজ করা মর্জিনা অরোরার কানের কাছে ফিসফিস করে বলল, হ্যাঁ কি পাগল টাগল নি আফা? সাসামি একখান কথা জিগাইল, হ্যাঁ হা হা হো হো কইরা বেটকায়। শেষকালে কি আমরা এক পাগল রেনি ভোট দিলুম? অরোরা বিরক্ত চোখে তাকালো মর্জিনার দিকে, তারপর বলল, আহা, এসব কি ধরনের কথাবার্তা? ওনারা শুনতে পেলে তোমার খবর করে দেবে জানো। যাও এখন কিচেনে গিয়ে দেখো তো নাস্তা পানির আয়োজন কি করলো বুয়া। মর্জিনা চলে যেতেই অরোরা আবার সামনে সভায় মনোনিবেশ করলো। মেহনাজ এতক্ষণ উপরে সিঁড়িতে দাঁড়িয়ে থাকলো, এবার আর তর সইতে না পেরে নিচে এসে বোনের পাশে দাঁড়ালো। তার চোখে মুখে কৌতূহল দেখা যাচ্ছে, তবে সবার তুলনায় সেটা কম। বেশ কিছুক্ষণ পর নানান আলাপচারিতার পর সুস্পষ্ট হলো এমপি মহোদয়ের আগমনের কারণ। কারণটা হলো তাদের বড় কন্যা অরোরাকে তার ছেলে তাজওয়ার খুব ভালোবাসে। এই মেয়ের জন্যই তার ছন্নছাড়া ছেলে একটা লাইনে ফিরেছিল। বিসিএস দিয়েছে, প্রশাসন ক্যাডারে টিকেও গেছে। এখন যার জন্য সে এত কিছু করলো, সেই মেয়েটি নাকি অন্যত্র বিয়ে করে নিচ্ছে, যা সে সহ্য করতে না পেরে বাড়িতে ভাঙচুর করেছে এবং মেয়েটাকে না পেলে বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলার হুমকিও দিয়েছে। একমাত্র ছেলের এই দশা সইতে না পেরে তৎক্ষণাৎ ছেলেকে আশ্বস্ত করেন তিনি। স্ত্রী সমেত খান বাড়িতে পদার্পণ করেছেন। সবটা শুনে খানবাড়ির সকলে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। অরোরার মাথাতেই যেন সবচেয়ে বড় বাসটা পড়লো। সালাম খান গুরু গম্ভীর মুখ করে ভাতিজির দিকে তাকালো। তার মানে এতদিন ধরে এতগুলো বিয়ে ভাঙার কারণ এই ছিল? শাহানারা খাতুন আর আসমা বেগম কথাটা শুনে মর্মাহত হলেন। মেয়েটিকে তাদের ভীষণ পছন্দ হয়েছিল। মেয়েটিও তো আচার আচরণে তাদের পজিটিভ সাইন দিয়েছিল। তাদের চিন্তা হচ্ছে শাহরিয়াকে নিয়ে।
এখনই হয়তো ছেলেটা চলে আসবে। এই পরিস্থিতিতে যদি সে এসে দেখে, তবে নিশ্চয়ই একটা বড় ধরনের কিছু ঘটিয়ে ফেলবে। এরা তিনজনই নিজ নিজ কাজকর্মেই ছিল। তারা কে এসেছে না এসেছে সেদিকে এত একটা ধ্যান না দিয়ে নিজেদের নিয়েই মগ্ন। ক্যামিলিয়া নীরবে বসে ভাবছে জাওয়াদের প্রতিক্রিয়া কি হবে। কামিলের খুব খিদে পেয়েছে, সে ভাবছে কখন সব বিদায় হবে আর সে একটু ভাত খাবে। অন্যদিকে সুজানা ভাবছে কালকে ভার্সিটিতে গিয়ে ইয়াসিরকে জেলাস ফিল করানোর জন্য রৌনকের বাইকে চড়বে। সুজানার ভাবনার মাঝে সে বারান্দা থেকে ভেসে আসা একটা চিৎকার শুনতে পেল। চেনা গলা বুঝতে পেরেই সে বারান্দায় গেল দ্রুত। নিচে ইয়াসির দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে রাগ আর ক্ষোভ প্রকাশ পাচ্ছে। সুজানাকে দেখিয়ে বলল, কি শান্তি পাস তুই? হ্যাঁ, কি শান্তি পাস? আমাকে কাঁদাতে তোর ভালো লাগে? তুই এত বেয়াদব কেন? সুজানা ভীত চোখে আশেপাশে তাকালো। তার রুমটা বাড়ির পেছনের দিকে, বারান্দাটা একটু ব্যাক সাইডে হওয়াতে আর আশেপাশে আর বাড়িঘর না থাকায় কোনো মানুষের শোনার সম্ভাবনা নেই বলে স্বস্তি পায়। কিন্তু বাড়ির মানুষ যে শুনতে পাবে তা নিশ্চিত, আর বাড়ির কেউ শুনলেই মহা বিপদ হয়ে যাবে। সে রেলিং ধরে ঝুঁকে বলল, চুপ, আস্তে কথা বল ইয়াসিরের বাচ্চা। তুই চুপ কর বেয়াদব। বিয়ে করছিস তুই, আমাকে ছেড়ে অন্য কারোর সাথে সংসার করবি? দাঁড়া, তোর সংসার করার স্বাদ মেটাচ্ছি আমি। সুজানা কিছু বলবে তার আগে উন্মত্ত হয়ে ইয়াসির ওয়াল টপকে বাড়ির ভিতরে ঢুকে পড়লো। ভয়ে আতঙ্কে সুজানার গলা শুকিয়ে এলো। বাড়িতে আজ বাপ চাচা ভাই সবাই আছে। এটা কি করলো ইয়াসির? এখন নিশ্চয়ই বড় ধরনের কেলেঙ্কারি ঘটে যাবে। ইয়াসির যখন হলরুমে প্রবেশ করলো তখন এতগুলো মানুষ আর নিজেদের এমপি সাহেবকে দেখে সে বুঝলো আসলে বার্তাটা মিথ্যে ছিল না। সে এমপির ছেলে তাজওয়ারকে চিনে। ও তাহলে এই এমপির ছেলেকে দেখে এতদিন ইগনোর করছিল তাকে সুজানা। সে আজ এর একটা বিহিত করেই ছাড়বে। সে সামনে অগ্রসর হতে শুনতে পেল এমপি মহোদয় বলছেন, এবার বলুন, আমাদের পরিবারে মেয়েকে দিতে আপনাদের আপত্তি নেই তো? আমার আপত্তি আছে। আলফাজ পাশেই ছিল, সে এগিয়ে এসে বলল, এই ছেলে, তুমি কে? ভেতরে কিভাবে এলে? যেভাবে আপনারা আসেন সেভাবে এসেছি, পায়ে হেঁটে। জওহর চৌধুরী ব্রুকুচকে বলল, তুমি কে? তোমার আপত্তি কেন থাকবে? আমার আপত্তি থাকবে না তো কার আপত্তি থাকবে? আপনি যে মেয়েটিকে পুত্রবধূ করতে চাইছেন সে আমার গার্লফ্রেন্ড। দীর্ঘ 4 বছর ধরে আমরা প্রেম করছি। বাড়ির সকলে এমন কথা শুনে অরোরার দিকে চকিতে তাকালো। অরোরার মাথা ঘুরে উঠল। এই ছেলে বলছে কি? সে তো চেনেই না। সাফকাত খান অরোরাকে ধমকে উঠে বলল, এই ছেলে যা বলছে তা কি সত্য? একের পর এক মিথ্যা অপবাদ আর সইতে পারলো না অরোরা। সেখানে ঝরঝর করে কেঁদে উঠল। এসির বুঝতে পারলো না অরোরা কেন কাঁদছে। সে হতভম্ব হয়ে গেল। শাহানারা খাতুনের এবার সত্যি প্রেশার বেড়ে গেল। হায় হায়, মেয়ের এতগুলো আশিক! আসমা বেগম স্তব্ধ হয়ে গেছেন। ঘটক মহিলা বসে বসে সব ঘটনা গিলছে আর বাড়ির সবগুলো মেয়েকে দেখার চেষ্টা করছে। মেহনাজকে দেখেই সে প্রশস্ত হাসলো। বড়টার থেকে একটু বেশি সুন্দর। যাক, দুইটা সুন্দরই দেখা হয়েছে। বাকিগুলোকেও দেখতে পেলে সে বাঁচে। আরো 5-6 বাড়িতে মহিলা কথা দিয়ে এসেছে এই বাড়ি মেয়ে দেখাতে আনবে বলে। পকেটটা যে বেশ গরম হবে ভাবতে তার খুশিতে তিরিং বিরিং লাফাতে ইচ্ছে করছে। জওহর চৌধুরী এবং তার স্ত্রী অরোরাকে এভাবে কাঁদতে দেখে এগিয়ে গেলেন তার কাছে। রাইমা হাসান অরোরার মাথায় হাত বুলিয়ে দিতেই সে কাঁদতে কাঁদতেই বলল, বিশ্বাস করুন আন্টি, আপনাদের ছেলের নামে প্রথম শুনেছি আমি। তাকে আমি চিনিও না। প্রেম ভালোবাসার সম্পর্ক তো দূরের কথা। রাইমা হাসান তার মাথায় হাত বুলিয়ে বললেন, প্রেম করনি সেটা তো আমার ছেলেও বলেছে, তবে তাকে চেনো না এটা কেন বলছো? তাও আর কিছু বলেছে তোমায়? কোনোভাবে কষ্ট দিয়েছে? মা, ছেলেটা একটু বদরাগী, রাগের মাথায় অনেক সময় অনেক কিছু বলে দেয়। সেসব কিন্তু মন থেকে বলে না। রাগ ভাঙতেই আবার নিজের কাজের জন্য অনুতপ্ত হয়। ছেলেটা আমার খুব ভালো। অরোরা দুদিকে মাথা নেড়ে মুখ বুজে কাঁদতে লাগলো। ফুপু এবার আর চুপ করে থাকতে পারলেন না। অনেক নাটক দেখেছেন। তিনি অরোরার হাত ধরে টেনে নিয়ে রাইমা হাসানকে বললেন, আপনার ছেলেকে আমার ভাতিজি বিয়ে করতে যাবে কেন? সে আমার ছেলেকে বিয়ে করবে। আজ রাতে আমার ছেলে ফিরছে, দরকার পড়লে আজ রাতে বিয়ে দিয়ে দেব। রাইমা হাসান তবদা খেয়ে গেলেন। একবার অরোরার দিকে আরেকবার স্বামীর দিকে তাকালেন। জওহর চৌধুরীও অবাক হলেন। কিছু বলবেন তার আগেই তার ফোনে তাজওয়ারের কল আসে। তিনি রিসিভ করতেই তাজওয়ার ব্যাকুল হয়ে জানতে চাইল, বাবা, কি বলছে ওরা? ও কি বলছে? বিয়েটা করবে তো? জওহর চৌধুরী হতাশ গলায় বললেন, ও তো তোকে চিনেই না বলছে। তাজওয়ার হিংস্র বাঘের মতো তেতে উঠল। কি কি বলছে ও? আমাকে চেনে না? আমাকে? আহা বাবা, তুমি শান্ত হও। অরোরা মা হয়তো এইরকম পরিস্থিতিতে ঘাবড়ে গেছে, তাই এমন কথা বলছে। মেয়েটা কাঁদছে। অরোরা মানে? অরোরা কে? তুমি এখন আবার ওর মতো কথা বলছো? আশ্চর্য! অরোরাকে চেনো না? তুমি অরোরাকে পুত্রবধূ করে আনার প্রস্তাব পাঠিয়ে নিজেই এখন বলছো সে কে? বাবা, অরোরা নয়, এরিনা। এরিনা?
হলরুমে থাকা সবাই জোহর চৌধুরীর কথা শুনছিলেন এতক্ষণ। এরিনার নাম নিতেই আরও চমকে উঠলেন উপস্থিত সকলে। এই এত চমকের মধ্যে টুইঙ্কেল আর নিয়ন বাড়িতে প্রবেশ করলো। বাড়ির সামনে গাড়ির বহর দেখে আর অস্ত্রধারী লোক দেখে নিয়ন আর টুইঙ্কেল পিছনের দরজা দিয়ে প্রবেশের কথা ভুলে গেল। বাড়িতে এসেই বড় আবুকে সবার সামনে মাথা নত করে কাঁদতে দেখে টুইঙ্কেল ছুটে গিয়ে তার হাত ধরে বলল, কি হয়েছে আপা, কাঁদো কেন? দাদু কি মারা গেছে? মেহনাজ পাশ থেকে মৃদু ধমকের স্বরে বলল, টুনি, বাজে কথা বলো না, চুপ করে থাকো, নয়তো রুমে যাও। না, আমি এখানেই থাকবো। আপা কেন কাঁদছে? শাহরিয়ার উভ্রান্তের মতো খানবাড়ির সদর দরজা অবধি আসতেই থমকে দাঁড়ালো। তার সামনে বরাবর বাড়ির মধ্যেখানে এক শাড়ি পরিহিতা রমণী হেসকি তুলে কাঁদছে। কাঁদতে কাঁদতে তার চোখ আর ফর্সা মুখ লাল হয়ে গেছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই শাহরিয়ার নিজের অবস্থান কাজ ভুলে গেল। সে কেবলই অপলক তাকিয়ে রইল অপরূপা সেই নারীর দিকে। জীবনের ৩৩টা বসন্ত পার হওয়ার পর এই প্রথম তার অনুভব হলো যে বসন্তের ফুল অবশেষে ফুটেছে তার হৃদয়ে। লাভ অ্যাট ফার্স্ট সাইটে তার কোনো কালেই বিশ্বাস ছিল না, কিন্তু আকস্মিক এক অচেনা নারীর এক ঝলকেই তার সেই অবিশ্বাসটা ভেঙে পড়ল। ফোন কান থেকে নামিয়ে জোহর চৌধুরী সাফকাত সাহেবের দিকে তাকিয়ে লজ্জিত গলায় বললেন, ভাই সাহেব, আমি সত্যিই দুঃখিত। আসলে আমাদের বোঝার মধ্যে ভুল ছিল। অরোরা নয়, আমার ছেলে এরিনাকে ভালোবাসে। অরোরা মাথায় হাত বুলিয়ে বলল, দুঃখিত মা, তোমাকে খুব পেরেশানিতে ফেলে দিয়েছি, ক্ষমা করে দিও মা। অরোরা কান্না থামিয়েছে। আঁচল দিয়ে চোখ মুছতেই আলফাজ বলল, এই ছেলেটা কি বলছে? ও যে বললো 4 বছর ধরে অরোরার সাথে রিলেশন আছে। ইয়াসির চমকে উঠে বলল, আশ্চর্য, আমি কি একবারও বলছি আরোরা নামের কারোর সাথে রিলেশনে আছি? ফুপুর ফোনটা বাজছে। তার ছোট মেয়ে জিনিয়া কল করেছে। কল রিসিভ করতেই জিনিয়া বলল, মা, কথা হয়েছে? মেহনাজ কি বলল? ফুপু অবাক হয়ে বললেন, মেহনাজ? মেহনাজ কি বলবে? ওর কথা কেন আসছে? অরোরার সাথে তো আমার কথা হওয়ার কথা। জিনিয়া চিৎকার করে উঠল, আরোরা আপুর সাথে কথা বলবে মানে? মা, তুমি কি আরোরা আপুর ভাইয়ের পছন্দের পাত্রে ভেবে বসেছো নাকি? তো আর কে হবে? মা, ভাইয়া মেহনাজকে পছন্দ করে। আশ্চর্য, তুমি কি উল্টোপাল্টা কিছু ঘটিয়ে দিয়েছো নাকি? ফুপু কল কেটে মেহনাজের দিকে তাকালেন অবাক চোখে। মেহনাজও ভাবলেশহীন চোখে তাকিয়ে আছে ফুপুর দিকে। সালাম খান বেশ অনেকক্ষণ যাবৎ চুপ ছিলেন। এবার আর চুপ করে থাকতে পারলেন না। তিনি একাধারে সুজানা আর এরিনার নাম ধরে ডাকতে থাকেন। সুজানা সিঁড়ির কোণেই দাঁড়িয়েছিল। বাবার ডাক পেতেই নিচে নেমে আসে। এরিনা আসেনি দেখে বুয়াকে তলব করে সাফকাত খান বলেন, বুয়া, এরিনাকে ডেকে আনেন তো। বুয়া শুনতে দেরি, কিন্তু সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে উঠতে দেরি করেননি। এরিনা রুমে গিয়ে যখন দেখলো এরিনা শুয়ে আছে, দুইবার ডাকলেও যখন কোনো হুঁশ পায়নি, তখন তিনি হাত দিয়ে কয়েকবার ধাক্কা দিলেন। এতেও এরিনার হুঁশ না পেয়ে তিনি পাশে তাকাতেই দেখলেন বিছানায় একটা ওষুধের পাতা পড়ে আছে। দেরি না করে তিনি দৌড়ে নিচে এসে বলতে লাগলেন, ওরে আল্লাহ রে, হলে দেখা যাও, এরিনা মায়ে বিষ খাইছে রে। আবিয়াস তখন সবেমাত্র গোসল সেরে তৈরি হয়ে রুম থেকে বের হচ্ছিল। বুয়ার কথা শুনে দ্রুত তার পাশের ঘর অর্থাৎ এরিনার রুমে প্রবেশ করে দেখে বিছানায় শুয়ে আছে এরিনা। ভয়ে তার গা কাটা দিয়ে উঠল। সে পাশে গিয়ে প্রথমেই বেশ কয়েকবার ডাকতে লাগলো। সাড়া না পেয়ে আরো বেশি অস্থির হয়ে উঠল তার মন। সে তাড়াতাড়ি শ্বাস চলছে কিনা পরখ করে দেখলো। শ্বাস পড়ছে দেখে সে স্বস্তি পায়। পাশেই এরিনার ঘুমের ওষুধটা পড়ে থাকতে দেখে সে বুঝে যায় এরিনার কি হয়েছে। সে রুম থেকে বের হতেই দেখল 3 তলা থেকে হুড়মুড় করে কামিনী আর ক্যামেলিয়া নামছে। কামিনী তাকে দেখে থেমে গেলেও ক্যামেলিয়া এগিয়ে আসে, বলে, কি হয়েছে ভাইয়া? আবিয়াস কামিনীর দিকে একবার তাকিয়ে বলল, কিছু না। বুয়া চেঁচালো যে? বুয়ার স্বভাবই এমন, চেঁচিয়ে সারা বাড়ি করা। আবিয়াস নিচে নামার আগেই দেখল সবাই উপরে উঠে এসেছে। অরোরা আর এরিনার মা আমেনা কেঁদে কুটে একাকার অবস্থা করেছে নিজের। আবিয়াসকে রহমত খান কিছু বলতে নিবে তার আগেই সে বলে উঠে, কিছু হয়নি, ওর মাইগ্রেনের ব্যথা উঠেছিল বোধহয়। সব সময়ের মতো ঘুমের ওষুধ নিয়েছে, আমি চেক করে এসেছি। সবাই স্বস্তির শ্বাস ছাড়ে। সালাম সাহেব বুয়ার দিকে তাকাতেই বুয়া মেকি হেসে জায়গা থেকে সরে পড়েন। সবাই আবার নিচে নেমে আসে। ততক্ষণে শাহরিয়ারকে দেখতে পেয়ে তার খালা তার দিকে এগিয়ে যায়। শাহানারা খাতুন এবার
প্রকৃত অর্থেই অসুস্থ হয়ে পড়েছেন। কখন এসেছিস বাবা? এই তো মাত্রই। মায়ের কি অবস্থা এখন? শাহরিয়ার দূরে সোফায় বসে থাকা মায়ের দিকে এগিয়ে যেতেই উপর থেকে খান বাড়ির সকলে নেমে আসে। শাহনারা খাতুন বলেন, আমার ছেলে শাহরিয়ার। অরোরা পেছনেই ছিল। কথাটা শুনতে পেয়ে চমকে উঠে সামনে তাকাতেই শাহরিয়ারের সাথে তার চোখাচোখি হয়। মৃদু কম্পন টের পায় সে নিজের বুকের মধ্যে। সবাই হলরুমে শান্তিপূর্ণভাবে বসে একে একে কথা বলতে বলতেই সব পরিষ্কার হয়ে যায়। এরিনার জন্য তাজওয়ারকে সুপাত্র বলেই মনে করেন তার পরিবার। এদিকে ইয়াসিরকে একের পর এক জিজ্ঞাসাবাদ করতে থাকে সালাম খান। তার থেকে বায়োডাটা জেনে নিয়ে তিনি নিজ কন্যা মেহনাজের দিকে অগ্নিদৃষ্টিতে তাকান। বাবার এমন চেহারা দেখে মেহনাজ একটু ভয় পায়, তবে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিল তার আর জাবিরের মধ্যে কোনো সম্পর্ক নেই। জাবির কি করছে বা করবে তা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ফুপু সেসব শুনে সমানে তাকে কথা শোনাচ্ছেন। শেষে হাত ধরে অনুরোধ করেন। মেহনাজ অসহায় চোখে বাবার দিকে তাকালো শুধু। তার বাবা যখন ফুপুকে কথা দিল জাবির ফিরলে মেহনাজের সাথে তার বিয়ে দিবে, তখনই সে সভা ছেড়ে রুমে চলে গেল। জাবিরের মতো একটা ভেজালকে সে মোটেও বিয়ে করতে চায় না। সবশেষে শাহরিয়ারের দিকে সবাই মনোযোগ দিল। সাফকাত খান আর আমেনা বেগম মুগ্ধ চোখে তাকে দেখছিল। আমেনা মনে মনে তাকে মেয়ের জামাই বানানোর পণও করে ফেলে। শাহরিয়ারের ব্যাপারে সকলেই অনেক কিছু জানতে চায়, প্রশ্ন করে। শাহরিয়ার প্রতিটি কথার জবাব দিচ্ছিল আর ওরাকে আর চোখে দেখছিল। শাহরিয়ারের মা এবার খুশি, খুব খুশি। যাক, মেয়েটা আসলেই ভালো, একেই ছেলের বউ করবেন তিনি। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, বাড়িতে কেউ খাবারের নাম তুলছে না। ক্ষুধা সহ্য করতে না পারা কামিনী আর বসে থাকতে পারল না। সে কিচেনে গিয়ে দেখলো সারি সারি খাবার অতিথিদের নাস্তার জন্য সাজিয়ে রেখে বেকুব বুয়া হলরুমে বসে আছে। সে মর্জিনাকে ডাক দিয়ে বলল, আপাকে ডেকে আনো। আর এসব দিচ্ছ না কেন ওনাদের? বাইরের রান্নাঘরে পোলাও রেজালা চড়াইছে আপনার আম্মারা, সব রেডি হয়েও গেছে। এখন তাই আর এসব নিতে মানা করছে। বড় খানা খাওয়ানোর পর ছোট খানা খাওয়ানো হইব। মর্জিনা চলে যেতেই কামিনী কুচি করে বাটিতে রাখা আমের দিকে তাকিয়ে ভাবল, থাক, সে পরে খাবে রেজালা, এখন সে তার সবচেয়ে প্রিয় খাবারটা খাবে। সে একটা ছোট বাটি নিয়ে তাতে একটু ভাত আর আম নিয়ে কয়েক চামচ বেশি করে গুঁড়া দুধ আর স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিল। তারপর একটা টেবিল চামচ নিয়ে একটু খেতে নিবে অমনি তার হাত থেকে বাটিটা কেউ কেড়ে নিল। রেগে গিয়ে পাশ ফিরতেই দেখলো আভিওয়াসকে। আভিওয়াস তার দিকে একবার তাকিয়ে তার উপর হাতে থাকা চামচটাও ছিনিয়ে নিল আর টপাটপ 2 চামচ মুখে পুরে বলল, মজা তো। ক্ষুধার চোটে কামিনীর অবস্থা এমনিতেই খারাপ, তার উপর মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়া হয়েছে তার। সে ভুলে গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। ক্ষিপ্ত গলায় বলল, ওটা আমার, আপনি কেন নিলেন? নতুন করে বানিয়ে খাও। কথাটা বলেই আভিওয়াস চলে গেল। একটু যেতেই তার আলফাজের সাথে দেখা। আলফাজ ভাইকে বলল, 1 চামচ দাও, ভীষণ ক্ষুধা পেয়েছে, আর কতক্ষণ থাকবো এভাবে? আভিওয়াস ভাইকে 2 চামচ খাইয়ে দিয়ে আরেকটু সামনে অগ্রসর হতেই নিয়নের দেখা পেল। ছেলেটাকে ভীষণ কাহিল দেখাচ্ছে। আভিওয়াস বলল, কি হয়েছে? নিয়ন অসহায় গলায় বলল, খিদে পেয়েছে ভাইয়া। আভিওয়াস ছোট ভাইয়ের হাতে বাটি ধরিয়ে দিয়ে বলল, নে খা। নিয়ন খাওয়া শুরু করতেই রিজভি এসে বলল, আমাকেও একটু দাও। আলফাস পানি খেয়ে আস্তে আস্তেই দেখতে পেল নিয়নরা যেখানে বসে আছে সেখানে ছোট্ট টেবিলের উপর একটা একটা পলিথিনে মুড়িয়ে রাখা আছে কিছু। সে নিয়নকে বলল, এটা কি? ভেলপুরি টুনি এনেছে আপাদের জন্য। আবিয়াজও কথাটা শুনে একবার পলিথিনের দিকে তাকালো। রেজবি বলল, ভাইয়া চলো খাই, ভেলপুরি খুব মজার খাবার। আলফাজ বলল, তাই নাকি? হ্যাঁ। আবিয়াস বারণ করলো না ধরতে, কিন্তু আলফাস আর রেজবি খুলে টপাটপ 2টা মুখের মধ্যে ঢুকিয়ে ফেলল। নিয়নও একটা নিল। আবিওয়াস খেতে চায়নি প্রথমে, কিন্তু ভাইদের জড়াজড়িতে খাওয়া শুরু করলো। এরপর একে একে সবগুলো প্রায় শেষ করে ফেললো। টুইঙ্কেল গোসল সেরে এসে দেখে তার ভাইয়েরা বোনদের জন্য আনা ভেলপুরি খেয়ে নিচ্ছে। দেখে সে না বলে চিৎকার দিয়ে উঠল। তখন আজমাইন আর নিবরাস বাড়িতে প্রবেশ করছিল। টুইঙ্কেলের চিৎকার শুনে নিবরাস অন্য কোনো দিকে না তাকিয়ে তার দিকে এগিয়ে গেল আর বলতে লাগলো, কি হয়েছে টুইঙ্কেল, আপনি ঠিক আছেন তো? নিবরাসের হুট করে আগমনটা কারোরই বোধগম্য হলো না। টুইঙ্কেল নিবরাসের ব্যাকুলতা দেখে শুধু তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, না না, কিছু হয়নি আমার।
আবিয়াস নিবরাসের দিকে এগিয়ে এসে বলল, কিরে, হঠাৎ এতদিন পর কি মনে করে আসলি? সেদিন যে এতবার বললাম একটু আয়, এলি না। নিবরাস কি বলবে বুঝে পায় না। সে এই বাড়িতে আসতে ভয় পায়। বারবার মনে হতো এখানে এলেই তার বড় ধরনের কোনো একটা চুরি ধরা পড়ে যাবে। আজও আসতো না, কিন্তু আজমাইনের কথা শোনার পর থেকে তার অন্তরে একদণ্ড শান্তি নেই। সে ছটফট করছিল বারবার। তাই তো বেহায়ার মতো চলে এসেছে। অবশ্য সে ভাবছে যে সে বেহায়ার মতো এসেছে। খান বাড়িতে কেউই এমনটা ভাবছে না। অতিথি আগমনে তারা সুখ অনুভব করে। তাছাড়া আবিওয়াজের পুরনো বন্ধু হলো নিবরাস। আবার আরেকটা নিবিড় সম্পর্কও তার এই বাড়ির সাথে আছে। নিবরাসের বাবা সালাম খানের ঘনিষ্ঠ বন্ধু। আজমাইন নিজেদের পারিবারিক ব্যবসা ছেড়ে দিয়ে নিবরাসের কোম্পানিতে কাজ করছে একটা বড় কারণে। বলা যায় শাস্তি হিসেবেই চাকরিটা করতে হচ্ছে তাকে। আজমাইন অনার্সে পড়ুয়া এক মেয়ের সাথে 2 বছর হলো প্রেম করছে। বিয়েও করবে, সব ঠিকঠাক। দুই পরিবারই জানে তাদের ব্যাপারে। সমস্যাটা হলো আজমাইন পড়াশোনা শেষ করে নিজেদের কোম্পানিতে ঢোকার পর খুব গা ছাড়া ভাবে চলতো। ব্যাপারটা এমন, নিজের বাড়ি নিজের ঘর, সে নিজেই বস। কাজ ইচ্ছে হলে করবে, ইচ্ছে না হলে করবে না। কর্মীদের সর্বক্ষণ অতিরিক্ত কাজ চাপিয়ে দিয়ে প্রেমিকাকে নিয়ে ঘুরে বেড়ানো তার প্রধান কাজ ছিল। প্রথম প্রথম আবিয়াস আর আলফাস খুব বুঝিয়েছে যে বাবা চাচারা জানলে সমস্যা হবে। সে শোনেনি দুই ভাইয়ের কারো কথা, নিজের মর্জি মতোই চলেছে। শাফকাত খান আর তার ভাইয়েরা ছেলেরা ব্যবসার হাল ধরার পর থেকে একটু অবসর নিয়েছিলেন। তারা সব দিকে তেমন একটা খেয়াল রাখতেন না। আবিয়াস আর আলফাস সবকিছু এত সুন্দর করে পরিচালনা করছিল যে তারা নিশ্চিন্তে সপ্তাহে 2-3 দিন বাড়িতেই কাটিয়ে দিতেন। এত সবে আজমাইনের এমন ফাঁকিবাজিও তাদের নজরে পড়েনি। কিন্তু ওই যে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন বলে একটা প্রবাদ আছে। প্রথম কয় মাস নজরে না পড়লেও হুট করেই একদিন সালাম সাহেব ধরে ফেললেন তার এইসব কুকর্ম। তারপর আর কি, বিচার বসে বাড়িতে। আজমাইনকে বলা হয় যতদিন না সে নিজ যোগ্যতা বলে কাজ করে উপার্জন করছে ততদিন সে যেন ঘরে বউ না আনে। চাকরির জন্য আজমাইন এদিক ওদিক প্রথমে ঘুরছিল, কিন্তু খানদের ছেলে নিজেদের কোম্পানি রেখে কী কারণে বাইরে চাকরি খুঁজছে এই ভেবে অনেক প্রাইভেট কোম্পানি তার যোগ্যতা থাকার পরেও তাকে চাকরি দেয়নি। সরকারি চাকরির পেছন পেছন ঘুরেও তার নাজেহাল অবস্থা হয়। বিসিএসে না টিকলে সরকারি ভালো চাকরিও আবার পাওয়া যায় না। তাই এই বছর বিসিএসে বসেছিল, রিটেনে হলেও ভাইভাতে হয়নি। তার এত পরিশ্রম দেখে তার বাপ চাচার মন গলে। তবে সরাসরি নিজেদের কোম্পানিতে ঢোকায়নি তাকে। আরও কয়েক মাস তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য সালাম খান তার বন্ধু নাবিদ শেরনাবিয়াদের সাথে আলাপ করেন। নাবিদ সাহেব নিজ পুত্র নিবরাসকে বললে সে একটা পদের জন্য ইন্টারভিউয়ের ব্যবস্থা করে। যেহেতু যোগ্যতা সম্পন্ন ছিল আজমাইন, তাই কাজটা পেয়েও যায়। আর তারপর থেকেই গত 3 মাস যাবৎ সে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। নিবরাসকে ছোট থেকে তার ভাই ডাকার অভ্যাস, কিন্তু সেটাও এখন ডাকতে পারে না। নিবরাস অবশ্য এর জন্য কিছু বলেনি। অফিসে স্যার ডাকলে ডাকুক, বাইরে ভাই ডাকলে তার সমস্যা নেই। কিন্তু শাফকাত খান বললেন আজমাইন ওই ভাই ডেকে ডেকেই কাজ হাসিল করে নিবে। স্টাফ আর বসের মধ্যে ভাই ভাই সম্পর্ক থাকলে সেটা কাজেও প্রভাব ফেলে, আর সেটা যে ইতিবাচক হবে না তা বোঝাই যায়। নিবরাসের আগমনে সালাম সাহেব খুশি হলেন খুব। পরক্ষণেই একটা হাহাকার এসে ভর করে তার মনে। তার বহুত শখ ছিল এই ছেলেকে নিজ কন্যা মেহনাজের সাথে বিবাহ দিবেন। এদিকে বোনের এত অনুরোধের পর তাকেও নারাজ করতে চাননি, যার ফলে মতটা তিনি দিয়েছিলেন। জাবিরও ভালো ছেলে, তবে কখনো তাকে নিয়ে তেমনটা তিনি ভাবেননি। কিন্তু এখন করার নেই কিছু। কথার খেলাপ করার মতো মানুষ সালাম খান না। তিনি হঠাৎই সিদ্ধান্ত নিলেন ক্যামিলিয়া বা কামিনা যে কোনো একজনের সাথে নিবরাসের জুটি বেঁধে দিবেন। মনে মনে এটা ভেবে তিনি বেশ উচ্ছ্বাসিত হয়ে উঠলেন। আবিয়াস বন্ধুকে নিয়ে নিজের রুমে চলে যাওয়ার পর আজমাইন বুয়াকে ডাক দিতেই চোখ মুখ কুঁচকে গরিগম্ভীর ভাব নিয়ে বুয়া হল রুমে আসেন। আজমাইন তাকে নিবরাসের আনা জিনিসপত্র ভেতরে নিয়ে যেতে বললেই তিনি সব কিছুর দিকে তাকিয়ে অবাক হয়ে চোখ কপালে তুলেন। নিবরাস এত এত জিনিস বাজার থেকে উঠিয়ে এনেছে যে দেখে মনে হচ্ছে সে নতুন জামাই, বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি এসেছে। আজমাইনও তখন অবাক হচ্ছিল নিবরাস এত কিছু কেনাকাটা করছে বলে, কিন্তু কিছু বলতেও পারে না বজ্জে তাই। তবে তার বিরক্তই লাগছিল। আজমাইন রুমে চলে যাওয়ার পর বুয়া মর্জিনা আর সকিনাকে ডাক দিল, আর বিড়বিড় করে বলতে লাগলো, আমি বুঝি করুম কাম, আমি কি কামের বেটি? আমারে কয় ব্যাগ উড়াইতে। মর্জিনা আর সকিনা এসে সব নিয়ে যখন চলে গেল তখন বুয়া পেছন পেছন যেতে থাকে আর বলে, বাবা গো বাবা, হ্যাঁ এতটি জিনিস আনছে, মনে হয় হ্যাঁ শ্বশুর বাড়িতে আইছে। বড় লোকের এসব ঢং দেখলে বাঁচি না।
টেবিলে খাবার পরিবেশন করা হয়েছে। ফ্রেশ হয়ে এসে আজমাইন আর নিবরাসও টেবিলে বসেছে। শাহরিয়ার বসতে চায়নি। তাকে হলরুমেই দাঁড়িয়ে পড়তে দেখে অরোরা বলল। এ কি, আপনি বসবেন না? শাহরিয়ার বেশ দ্বিধা জনানো গলায় বলল। আসলে আমি হসপিটাল থেকে এসেছি, ওটি ছিল তো, তাই এখন শাওয়ার না নিয়ে কিছু খেতে পারবো না। আপনারা প্লিজ খেয়ে নিন। শাওয়ার নিয়ে নিন তবে। শাহরিয়ার এমন কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। এখানে শাওয়ার নিবে কেন সে? এটা একটা অসম্ভব কাজ নয় কি? সে হেসে বলল। সেটা তো সম্ভব না। আমি আসলে এখনই হসপিটাল ব্যাক করব। আমার এখনও 2টা ওটি বাকি আছে। মার খালামণি, খাওয়া দাওয়ার পর নিজেদের মতো ফিরে যাবেন। কথাটা শুনে অরোরার এত কষ্ট হলো, কষ্টে তার বুক ফাটা কান্না আসছিল। লোকটা আরো কিছুক্ষণ থাকলে কি হবে? শাহরিয়ার সত্যি সত্যিই বিদায় নিয়ে চলে গেল। এক গ্লাস পানিও পান করলো না সে। অরোরা এত বেশি মর্মাহত হলো যে রুমে গিয়ে দরজা দিয়ে বিছানায় শুয়ে কাঁদতে থাকে। সে ভাবে, কয়েক মুহূর্তের পরিচয়ে কারো জন্য বুঝি এত মায়া হয়? এটা কি কেবল মায়া নাকি অন্য কিছু? সন্ধ্যার আগেই একে একে সব মেহমান বিদায় নিল। মাগরিবের নামাজ শেষে খানবাড়ির সবাই নিজেদের রোজকার রুটিনের মতন হল রুমে বসে চা পাক করা খাচ্ছিল আর আজকের সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আলাপ চালিয়ে যাচ্ছিল। সবাই বাড়ির প্রতিটি সদস্য ছিল, বুয়া পর্যন্ত ছিল। অরোরা আর শাহরিয়ার বিয়ের তারিখ পড়বে পরশু, বায়নার পর আগামীকাল থেকেই সকল প্রকার আয়োজন শুরু হবে। বাড়ির জওয়ান ছেলেদের দায়িত্ব সব বুঝিয়ে দেওয়া হচ্ছে। সবাই বেশ আনন্দের সাথেই নিজ নিজ কাজ বুঝে নিচ্ছে। মজার ব্যাপার হলো, বিয়ে যে ঠিক হয়েছে এতে অরোরা কিংবা শাহরিয়ারের মত কেউ নেওয়ার প্রয়োজনও বোধ করেনি। আসলে শাহরিয়ারের মায়ের অরোরাকেও বেশ পছন্দ হয়েছে। ছেলের বউ হিসেবে তার অরোরাকেই চাই। ছেলেটা তো বিয়ে শাদী করতেই চায় না। দেখা গেল তাকে জিজ্ঞেস করতে গেলে বারণ করে দিবে, তাই তিনি কিছু বলেন না আর মত নেওয়ার কথাও ভাবেন না। শুধু কড়া গলায় বলে দেন, এখানে বিয়ে হবে মানে এখানেই বিয়ে হবে। খান বাড়িতেও একই দশা। শাহরিয়ারকে সবার ভীষণ পছন্দ হয়েছে। এদিকে তাদের মেয়ের তো শুধু রিজেক্ট করার দোষ আছে। দেখা গেল এই এত ভালো প্রস্তাবটাও জিজ্ঞেস করলে কোনো একটা কারণ দেখে সে নাকচ করে দিবে। তাই কেউ তাকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধও করেনি। প্রথমে অবশ্য ইমরোজ খান একবার বলেছেন অরোরার কি মত তা জানার জন্য। তার এহেন কথা শুনে তাদের মা হোসনে আরা বেগম ঠোঁট উল্টো করে জবাব দেন। হ্যাঁ রে, কি জিগাইব? হ্যাঁ তো ওই এক কথাই কইব, বেটা অপবিত্তর। হ্যার মতো না পবিত্র না, হ্যার পবিত্র হইছে গিয়া সুসিবাইও। তো হ্যাঁ কি চায়? হ্যার মতো সুসিবাই হইতো পোলাগো? যত সব। আমগো কোলে পুতুল খেলতে ঘর দুয়ারে বসেছিলাম, তেনারা আইসা আমারে খেলাইতে দেখছিল। সকালে আইয়া বিকালে বিয়া কইরা আমারে লই আনছে। আহারে বাপের ঘর, হিটা যেন ক্ষণিকের আশ্রয়। শেষ কথাগুলো বলতে বলতে হোসনে আরা বেগমের মুখে কালো মেঘ জমে, চোখে বিষণ্ণতায় সে ভর করে। ছেলে নাতি সবাই তার দিকে চুপ করে তাকিয়ে থাকে কেবল। সব কথাবার্তা শেষ হলে যখন সবাই এশার নামাজের জন্য বের হবে, সেই সময় তাদের বাড়িতে এক ভদ্র মহিলা আর একটা যুবতী মেয়ে প্রবেশ করে। সাথে অবশ্য ড্রাইভারের পোশাকে একটা লোক ছিল, যার হাতে কিনা মন্ডা মিঠাই, ফলমূলে ভরপুর বেগ ছিল। মহিলা এসে সবার উদ্দেশ্যে সালাম দিয়ে জানালো তিনি ক্যামেলিয়ার কলেজের প্রফেসর। তার পরিচয় পেয়ে সবাই তাড়াতাড়ি তাকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ে। তিনি হেসে বলেন, ব্যস্ত হবেন না, আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজে এসেছি। কিছু জরুরি কথা বলার ছিল। ক্যামেলিয়ার বাবা মায়ের সাথে দরকারটা ছিল। রহমত খান এগিয়ে এসে বললেন। জি, আমি ক্যামেলিয়ার বাবা। রহমত খান যে সোফায় বসেছিলেন তার পাশে তার স্ত্রী নূরজাহান দাঁড়িয়ে বলেন, আমি ওর মা। কিছু কি হয়েছে ম্যাডাম? আসলে কিছু হয়েছে বলতে, আমি শুনেছি যে ক্যামেলিয়া নাকি বিয়ে দিচ্ছেন। উপস্থিত সবাই বেশ অবাক হলেন। রহমত খান বললেন, ক্যামেলিয়াকে বিয়ে দিচ্ছি। তারপরেই কিছু মনে পড়ার ভঙ্গিতে হেসে বললেন, আরে না না, ক্যামেলিয়া নয়, আমার বাড়ির বড় মেয়ে আরুরার বিয়ের কথা ঠিক হয়েছে। এই যে ইনি আমার বড় ভাই। রহমত খান একে একে সবার সাথেই পরিচয় করিয়ে দিলেন। ক্যামেলিয়ার প্রফেসর মাজেদা হক কিছুক্ষণের জন্য তবদা খেয়ে যান। তারপরই ব্যাপারটা বুঝতে পারেন, হেসে বলেন, আমার ছেলে জাওয়াত নৌবাহিনীতে আছে ক্যাপ্টেন পদে। আপনার মেয়ে ক্যামেলিয়া তাকে পছন্দ করে, আর আমার ছেলেরও আপনার মেয়েকে পছন্দ। সে তো সবসময় কাজের জন্য বাহিরে বাহিরে থাকে, তেমন একটা আশা হয় না। তাই বিয়ে শাদীর ব্যাপারে এখনো কিছু ভাবা হয়ে ওঠেনি। আজ সকালে ছেলে আমাকে কল দিয়ে ভাঙা গলায় মা ডাকে। আমি ভাবলাম কোনো অঘটন ঘটে গেছে। বোঝেনি তো ওদের যে পেশা, তাতে কতটা রিস্ক।
আমি এদিকে ভয়ে অস্থির। তার কি হলো? পরে কথা বলার পর জানতে পারলাম এই সব। আপনার মেয়ে নাকি আমার ছেলেকে মেসেজ পাঠিয়ে বলেছে তার বিয়ে ঠিক। এরপর আমার তাকে সে সবকিছু থেকে ব্লক করে দিয়েছে। ছেলের থেকে ঘটনা আরও জানলাম যে সে ক্যামেলিয়াকে পছন্দের কথা কখনো জানায়নি। আসলে সে চাইছিল একেবারেই বিয়ের কথাটাই তুলবে। তার সামনের মাসেই ফেরার কথা। এবার এসেই নাকি সে জানাতো, কিন্তু এর মধ্যে এসব দেখে সে আতঙ্কিত হয়ে পড়েছে। আমার ওই রকম শক্ত মনের একটা ছেলে যে এমন মেয়ে ঘটিত ব্যাপারে দুর্বল হয়ে পড়বে আমি ভাবতেও পারিনি। ভাই, আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য আমি চাইছি। ছেলেটা আমার আপনার মেয়েকে ভীষণ ভালোবাসে। আমি মা, ছেলের অনুভূতি আমি বুঝি। মেয়েটাকে আমার ছেলের জন্যই দিবেন দয়া করে। তা ক্যামেলিয়া কোথায়? একটু দেখে দিবেন। ক্যামেলিয়া নিজের প্রফেসরকে দেখে বহু আগেই সিঁড়ির কোনায় গিয়ে লুকিয়েছিল। সেখান থেকে সব শুনে সে লজ্জায় লাল নীল হচ্ছিল, আবার ভয়ে হাত পাও তার ঠান্ডা হয়ে যাচ্ছিল। আজ যে তাকে কত বড় বিপদের মুখে পড়তে হবে ভাবতেই তার বুক ধরফর করছে। সে কোনোভাবেই আজ ম্যামের সামনে যাবে না, তাই তাড়াতাড়ি নিজের রুমে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। কামিনী তার দাদুর রুমে ছিল। সেখান থেকে বের হয়ে সিঁড়ির কাছে যেতেই তাকে মাজেদা হক দেখে ফেলেন। তারপর নিজে উঠে এগিয়ে গিয়ে তার হাত ধরে টেনে নিয়ে আসেন। আবিয়াস, আলফাস, আজমাইন তখন দোতলা থেকে নামছিল। কামিনীকে একটা মহিলা হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন দেখে সকলেই থমকে দাঁড়ালো। আজকে ক্যামেলিয়া আর কামিনী দুজনেই একরকম জামা পরেছিল, তাই কেউই বুঝতে পারলো না এটা আসলে কামিনী নাকি ক্যামেলিয়া। তবে আবিয়াস বুঝলো। সে তড়িঘড়ি করে নিচে নেমে আসতেই শুনতে পেল মাজেদা হকের কথা। তা তুমি যে আমার ছেলেকে ভালোবাসো সেটা আমাকে আগে বললেই তো পারতে মা। আমি নিজেই ছেলেকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিতাম। এখন যখন আমি জেনে গেছি আর চিন্তা নেই। খুব দ্রুত বিয়েটা দিয়ে দিব দুজনের। জাওয়াত ফিরছে আগামী মাসের 5 তারিখে। আবিয়াস কথাটা শুনেই যেন নিজের অবস্থান ভুলে গেল। খপ করে কামিনীর হাতটা মুঠোয় পুরে তাকে টান দিয়ে নিজের দিকে নিয়ে এসে বলল, কাকে ভালোবাসো তুমি? উনি কি বলছেন এসব? আবিয়াস এত জোর গলায় আগে কখনো কথা বলেনি কামিনীর সাথে, কারো সাথেই বলে না অবশ্য। এই আবিয়াসকে কেউই চিনতে পারল না। উপস্থিত সবাই ভরকে গেল আবিয়াসের কাজে। আর কামিনী তো ভয়ের চোটে জ্ঞানই হারিয়ে ফেলে। কামিনী জ্ঞান হারাতেই আবিয়াস দিশাহারা হয়ে উঠল। উপস্থিত সকলকে সম্পূর্ণ উপেক্ষা করে কামিনীকে 2 হাতে পাজকলে করে নিয়ে ওপরের দিকে চলে গেল। শোরগোল শুনে ক্যামেলিয়া কি হয়েছে দেখার জন্য নিজের রুম থেকে বেরিয়েছিল। আবিয়াসকে কামিনীকে কোলে করে আনতে দেখে সে বুঝে গেল গড়বড় হয়েই গেছে। সব সময়ের মতো ক্যামেলিয়ার করা কাজের বকাগুলো কামিনীকেই খেতে হয়েছে। সে তাৎক্ষণিক নিজেকে কামিনী প্রমাণ করার জন্য সোজা কামিনীর রুমে গিয়ে বসে রইল। আবিয়াস কামিনীকে নিয়ে রুমে এসে তাকে যেন দেখেও দেখল না। সে বিছানায় আলতোভাবে কামিনীকে শুইয়ে দিল। ক্যামেলিয়া ভেবেছিল তার ম্যাম চলে গেছে, তাই সবার সামনে নির্বিকার বসে থাকে। তবে মাজেদা হককে রুমে প্রবেশ করতে দেখেই সে তবদা খেয়ে যায়। তিনিও বিস্মিত চোখে কিছুক্ষণ চেয়ে থাকেন। ব্যাপারটা বুঝতে পেরে আজমাইন বলল, ও কামিনী, ক্যামেলি আর কামিনী দুজনেই জমজ। ব্যাপারটা বুঝতে পেরে মাজেদা হক স্বাভাবিক হলেন। মৃদু হেসে এগিয়ে এসে ক্যামেলিয়ার গালে হাত রেখে বললেন, বাহ, কি সৌভাগ্য আমার। এখন তবে ছোট ছেলের বিয়েটাও ঠিক করে ফেলতে হবে দেখছি। ক্যামেলিয়ার জাওয়াদের ছোট ভাই সাদাবের কথা মনে পড়ল। সাদাব ভাই তো প্রেম করছেন। আহারে, ম্যামের স্বপ্নটা পূরণ হবে না। কামিনীর জ্ঞান ফিরতেই সে সবাইকে দেখে আগের থেকেও বেশি ঘাবড়ে গেল। ঝরঝর করে কেঁদে দিল তখনই। কোনো কথাই বলতে পারল না। আবিওয়াজকে দেখেই তার যত ভয়। আবিওয়াজের ওই চোখ দুটো তো চোখ নয়, যেন আস্ত আগ্নেয়গিরি। আবিওয়াজকে ফুঁসতে দেখে কামিনীর গায়ের পশমে কাটা দিয়ে উঠছে। ছোটবেলায় একবার ক্যামেলিয়ার কারণে আবিওয়াজের হাতে তাকে মাইর খেতে হয়েছিল। যেন তেন মাইর নয়, একেবারে বিছানায় পড়ে থাকার মতো মাইর খেতে হয়েছে। সেটা মনে পড়লে এখনও তার অবস্থা খারাপ হয়ে যায়। আবারও তেমন কিছু হবে কিনা এই শঙ্কাতেই সে কান্নায় ভেঙে পড়ছে বারবার। টুইঙ্কেল মাগরিবের নামাজের পর একটু ঘুমিয়েছিল। হট্টগোলের আওয়াজে তার ঘুমটা ছুটে যায়। তার পাশের রুমটাই কামিনীর। বিছানা ছেড়ে তাড়াতাড়ি সে কামিনীর রুমে ঢুকতেই দেখলো কামিনী কাঁদছে, আর তাকে বাকি সবাই ঘিরে রেখেছে। টুইঙ্কেল তড়িঘড়ি করে তার কাছে গিয়ে কাঁধে হাত রেখে কাতর স্বরে বলল, আপা কাঁদছো কেন? দাদু কি মারা গেছে? আলফাস ধমকে উঠল টুইঙ্কেলকে বলল,
সেট আপ টুনি, কেউ কাঁদলেই কি শুধু দাদু মরে তোর কাছে? টুইঙ্কেল চুপ হয়ে গেল। আবিওয়াস আর অপেক্ষা করতে পারলো না সবটা জানার জন্য, তাই গলার আওয়াজ বাড়িয়ে কামিনীকে বলল। তুমি কাকে বিয়ে করছো? কামিনী ফোপাতে ফোপাতে জবাব দিল। কাউকেই না। উনি একটু আগে নিচে কি বলেছিলেন আমি শুনতে পেয়েছি। নাটক করছো তুমি? না, সত্যি বলছি। বিয়ে করবে না বলছো, আবার ভালোবাসো শুনছি। আমাকে বোকা পেয়েছো তুমি? আমি তো আপনাকেই ভালোবাসি। কামিনীর কথা শুনে তার বাবা মা দুজনেই বিব্রত বোধ করলেন। এটা তারা কি শুনছেন? উপস্থিত সবার মুখ এত বড় হা হয়ে গেছে। কামিনীও বুঝে উঠতে পারল না যে সে কি বলতে কি বলে ফেলেছে। আবিওয়াস একটু নরম হলো, হালকা কেসে বলল। তাহলে উনি কেন এসব বলছেন? আমি জানবো কি করে? আমি তো চিনি না ওনাকে। মাজেদা হক থতমত খেয়ে গেলেন এমন কথা শুনে। বললেন, কি বলছো ক্যামেলিয়া? আমাকে তুমি চিনতে পারছো না? আবিওয়াস আর কামিনী দুজনেই চমকে উঠল এই কথা শুনে এবং একই সাথে বলে উঠল, ও আমি ক্যামেলিয়া ক্যামেলিয়া না। না? ক্যামেলিয়া এক কোণায় দাঁড়িয়েছিল চুপচাপ। সবার নজর নিজের দিকে পড়তেই ঝরঝর করে কেঁদে দিল। মাজেদা হককে বলল, সরি ম্যাম, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই এভাবে লুকিয়ে পড়েছিলাম। সালাম খান কামিনীর দিকে তাকালেন, বললেন। তুমি আবৈজাককে পছন্দ করো? কামিনী ঝটপট দুই দিকে মাথা নাড়ল, যার অর্থ না, সে পছন্দ করে না। আবিওয়াস এমন অস্বীকৃতি সইতে পারল না, ধমকে উঠে বলল। এই মেয়ে, থাপ্পড় চিনো? কামিনী দুই কালে হাত রেখে বলল, মাফ করবেন, আপনি আমার ভাই লাগেন, শুধু ভাই, বড় ভাই। আর কোনো দিন বলবো না ভাইয়া, আর কোনো দিন এসব মাথাতেও আনবো না। মাফ করে দেন ভাইয়া। কামিনী পা ধরতে গেল আবিওয়াসের। আবিওয়াস 2 পা পিছিয়ে গিয়ে বলল। দূরে থাকো, কাছে এসো না। তারপর শাফকাত খানের দিকে তাকিয়ে বলল, চাচা, আমি কামিনীকে বিয়ে করতে চাই। আমার এই সিদ্ধান্তে আপনাদের মত থাকবে আশা করছি। কথাটা বলেই এক মুহূর্ত দাঁড়ায় না সে, হনহনিয়ে রুম থেকে বের হয়ে যায়। তার মনের মাঝে হুট করেই কেন যেন কামিনীকে বউ করে ঘরে তোলার ইচ্ছে জাগছে। শাফকাত খান তার 3 ভাইকে উদ্দেশ্য করে বললেন, আবিওয়াস কখনো মুখ ফুটে কিছু চায়নি। অন্য সময় হলে কিংবা তাদের অন্য কোনো ছেলে হলে ব্যাপারটা তারা মেনে নিতেন না, কিন্তু আবিওয়াস দেখেই তারা এটা মেনে নিচ্ছেন। কামিনীর মা একবার বললেন, ওরা তো ভাই বোন। রহমত খান সেটা শুনে বলেন, যদিও শুনতে খারাপ লাগবে, তারপরেও এটাই সত্যি যে আবিয়াজ কামিনীর আপন জেঠাতো ভাই নয়। আবিয়াজের বাবা আবতিসাম ভাই আমার সৎ ভাই ছিলেন। আমাদের বাবা এক হলেও মা তো ভিন্ন। আহামরি সমস্যা কোথায় তাহলে? অনেকে তো আপন চাচাতো ভাইকেও বিয়ে করে। এই কথার জবাবে আর কেউ কিছু বলার সাহস পায় না। তারপর সব হুট করে হয়েই গেল। ঠিক করা হলো প্রথমে অরোরার বিয়ে হবে, তারপর মেহনাজ আর জাবিরের, তারপরেই আবিওয়াজের আর কামিনীর বিয়ে দেওয়া হবে। খানবাড়ির কেউই চাইছে না সব বিয়ে এক আসরে দিতে। তারা খানদানি বংশের মানুষ, প্রত্যেকটা মেয়ের বিয়ে আলাদাভাবে ভিন্ন ভিন্ন আয়োজনের মাধ্যমে সম্পন্ন করবেন। রাতে মাজেদা হককে জোর করে আটকে রাখলেন বাড়ির বউয়েরা। রান্না চড়িয়েছেন, না খাইয়ে ছাড়ছেন না। মাজেদা হক বেশ অপ্রস্তুত হয়ে পড়লেন সকলের এমন আচরণে। তারপরেও মনে মনে সন্তুষ্ট হলেন। ছেলে যে ভালো ঘরের মেয়ে পাচ্ছে, এটাই তার জন্য অনেক। আলফাস মাজেদা হকের সাথে আসা মেয়েটির দিকে একটু পরপরই সুযোগ পেলেই আর চোখে তাকাচ্ছে। মেয়েটি মাজেদা হকের ভাইয়ের মেয়ে, নাম হলো তনয়া। ঢাকা মেডিকেলে 5th ইয়ারে পড়ছে বর্তমানে। সন্ধ্যার দিকে ফুপু কল করে তাকে তাড়াতাড়ি হল থেকে বের হতে বললেন। এমনভাবে ডেকেছিল সে ভেবেছে কোনো বড় ধরনের বিপদ হয়ে গেছে। কোনো রকমে তৈরি হয়ে বের হয়ে এসে জানতে পারে যাওয়াদের জন্য মেয়ে দেখতে যাচ্ছে। শুনে তার প্রচন্ড রাগ হয়, কিন্তু ফুপুকে কিছু বলতেও পারে না, চুপচাপ তার সঙ্গে আসে। আর এখানে আসার পরই একের পর এক শক পাচ্ছে সে। এখন নতুন যেটা যোগ হলো সেটা হলো আলফাজের চোরা দৃষ্টি। লোকটা দেখতে শুনতে ভালোই, ভদ্রগোছের বোঝা যাচ্ছে, কিন্তু এইভাবে কেন তাকাচ্ছে তার দিকে? ও, সে তো ভুলেই গেছে শয়তানগুলো ভদ্র বেশেই থাকে। আলফাজকে এড়ানোর জন্যই সে ফোনে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু বেশিক্ষণ ফোন হাতে রাখতে পারেনি। টুইঙ্কেল তাকে অরোরা রুমে ডেকে নিয়ে যায়। 7 বোন সেখানেই উপস্থিত ছিল। সবার সাথে আড্ডা দিয়ে তার সময়টা বেশ ভালোই কেটে যায়। খেতে বসার সময় টেবিলে তনয়ার বিপরীতে বসে আলফাজ, আর সে পুরোটা সময় এটা সেটা এগিয়ে দিতে থাকে তনয়াকে। এত মানুষজনের মধ্যে নিজেদের গুরুত্বপূর্ণ আলাপে ব্যস্ত থাকায় কেউই তাদের লক্ষ্য করেনি। তনয়া খুব কষ্টে রাগ সংবরণ করে অল্প খেয়েই উঠে পড়ে। রাত বেশি বাড়ছে দেখে মাজেদা হকরা খাওয়ার পরপরই রওনা দেন। তবে ফেরার আগে খান পরিবারের সবাই তাদের বেশ অনুরোধ করলেন অরোরার বায়নাতে যেন
তারা সপরিবারে আসে খানবাড়িতে। সবাই তাদের অপেক্ষায় থাকবে। মাজেদা হক আশ্বস্ত করলেন তারা আসবেন। পরের দিন ভোর 6টায় মেহনাজ ছাদে যোগ ব্যায়াম করছিল। অরোরা চা করে নিয়ে সুজানাকে ডেকে ছাদে আসে। এসে মেহনাজকে নিজ কাজে ব্যস্ত দেখে হেসে টেবিল সাজিয়ে বসে। তার হাতে হুমায়ুন আহমেদের রূপা বইটি। অগণিতবার বইটি তার পড়া হয়েছে, তারপরেও পুনরায় পড়তে বিরক্ত বোধ করে না সে। এত টানে তাকে বইটা। সুজানা আর এরিনা একসাথে ছাদে আসে। এসে চেয়ার টেনে বসে চা খায়, গল্প করে টুকটাক। খানিক পর টুইঙ্কেল আসে ছাদে। মেহনাজকে প্রোটিন শেক দিয়ে সে ধপ করে বসে পড়ে চেয়ারে। সুজানা জিজ্ঞেস করে, টুকুন টাকুন আসবে না? না, ঘুমাচ্ছে। টুকুন টাকুন হলো ক্যামেলিয়া আর কামিনী। তাদেরকে সবাই আদর করে এই নামে ডাকে। গত রাতে কামিনীর ভয়ের চোটে জ্বর আসে, আর যমজ হওয়ার জন্য ছোট থেকেই দুজনের অনেক কিছুর মিল আছে। এর মধ্যে একটি হলো একজনের জ্বর আসলে অপরজনেরও অটোমেটিক এসে যায়। কামিনীর জ্বর আসার 3 ঘন্টা পরেই ক্যামেলিয়ারও জ্বর আসে। এখন 2 বোনই শয্যায় পড়ে গেছে। প্রতিদিন এই সময় 7 বোন ছাদে এসে গল্প করে আর চা খায়। আজ আর তেমনটা হয়নি, আড্ডাও তেমন জমল না। চা খাওয়া যখন প্রায় শেষের দিকে, তখন জাবির আসে ছাদে। তাকে দেখে সবাই কোনো কথা বলে না। আসলে বলতে নেয়, কিন্তু জাবির ইশারায় চুপ থাকতে বলে তাদের। সবাই মৃদু হেসে চুপি চুপি ছাদ ছাড়ে। মেহনাজ তখন চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন ছিল, তাই সবাই যে ছাদ ছেড়েছে তা সে টের পায় না। তবে একটু পর জাবির তার পাশে গিয়ে দাঁড়াতেই সে বুঝতে পারে জাবিরের ব্যবহার করা পারফিউমের ঘ্রাণটা মেহনাজের চেনা। চোখ খুলতেই সামনে জাবিরকে দেখে সে বিরক্ত হলো। জাবির ভ্রু উঁচিয়ে হেসে বলল, কিরে, যোগা করছিস? মেহনাজ থমথমে গলায় বলল, এইখান থেকে যাও জাবির ভাইয়া। তুমি করে বলছিস তবে? আমি তো ভেবেই বসেছিলাম এখন থেকে তুই সম্বোধনই শুনতে হবে। ডিস্টার্ব করো না, যাও। যাব না। মেহনাজ আসন ছেড়ে উঠল, গায়ে ওড়না পিছিয়ে নিয়ে বলল, তুমি একটা অসহ্যকর মানুষ। সহ্য করার অভ্যেস করে নে। পারবো না। আর এত সকাল সকাল তোমার এ বাড়িতে কি? শুনেছি ভোর রাতে ফিরেছ। তা 4 ঘন্টাও তো হলো না, এখনই নানা বাড়ি চলে এলে। একটু শরম করো। নানা বাড়ি আসতে শরম কিসের? হ্যাঁ, তুই চাইলে এটা বলতে পারিস যে হবু শ্বশুর বাড়িতে এত সকালে আসা ঠিক না, তাই বলে নানা বাড়ির খোঁটা দিবি? এই, আমার মামা তোকে আসলে কি খাইয়ে এমন পাষাণ বানালো? মামাকে জিজ্ঞেস করো। তুই বল, তুই কি খাস সেটা তো তোর জানার কথা। ধ্যাত। মেহনাজ নিচে নামার জন্য পা বাড়ায়। তাকে প্রস্থান নিতে দেখে জাবির জোরে জোরে গাইতে থাকে, তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি, তোমার বাড়ির ফুল গাছটার মায়ায় পড়েছি। হায় হায় হায়, হায় হায় হায়, হায় রে হায়, তোমায় ভালোবেসেছি। এমন এক গান শুনে মেহনাজ তাজ্জব বনে গেল। পিছন ফিরে কিছু সময় অবাক চোখে জাবিরের দিকে তাকিয়ে থেকে সে চলে যায়। জাবির 3 তলায় এসে দেখে আবিয়াস কামিনীর রুমের দিকে যাচ্ছে। জাবির তার কাছে গিয়ে বলে, কি ভাইয়া, শুনছি আমার শালিকে বিয়ে করার প্রস্তাব দিয়েছো? তা আমাকে তো কখনো জানালে না যে ভেতরে ভেতরে এসব চলছে। আবিয়াস গম্ভীর গলায় প্রশ্ন করল, কি সব চলছে? বোঝো না তাই না? অলওয়েজ এমন অবুঝ সেজেই তো চলেছ। আমি জানতাম লাস্ট বলে তুমিই ছক্কা মারবে, আর দেখো প্রেডিকশন মিলে গেল। আবিয়াস অগ্নিদৃষ্টিতে তাকালো জাবিরের দিকে। 10 নাম্বার বিপদ সংকেত আজ করতে পেরে জাবির দ্রুত সেই জায়গা ত্যাগ করল। জাবির চলে যাওয়ার পর আবিয়াস আরও কিছুক্ষণ কামিনীর দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু ভেতরে ঢোকার সাহস পায় না। তাই নিজের ঘরে ফিরে যায়। ক্যামেলিয়া ঘুমের ঘরে ফোনের রিংটোনের শব্দ পেয়ে পাশ থেকে ফোনটা হাতে তুলে নেয়। চোখ মেলে দেখে আননোন নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করে হেলো বলতেই ওপাশ থেকে শুনতে পেল, ভালোবাসি ক্যামেলিয়া, খুব বেশি ভালোবাসি। এই এত অবসাদের মধ্যেও ক্যামেলিয়ার মনে হলো, আহা, এটাই বুঝি সুখ। আজ অরোরার বায়না। সকাল থেকে খানবাড়ি হইচয়ে মেতে আছে। গোটা বাড়ি সুন্দর সুসজ্জিতভাবে সাজানো। বাড়ির সবাই খুবই ব্যস্ত ভঙ্গিতে এদিক ওদিক ঘুরঘুর করছে। তবে এত ব্যস্ত মানুষের মধ্যে একজন খুবই আরামে হলরুমের নতুন সোফায় বসে আছে। সেই মানুষটি হলো বুয়া। নিউ মার্কেট থেকে কিনে আনা চুমকি চুমকি লাল রঙের কাপড় পরে, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক দিয়ে, চোখের উপর সানগ্লাস লাগিয়ে, হাতে একটা কটকটে লাল রঙের পার্স নিয়ে বসে আছে। গতকাল রাতেই তিনি ঘোষণা দিয়েছেন আজ কোনো কাজ করবেন না। অবশ্য তিনি কোনো কাজই করে না। বুয়া এই বাড়িতে আসে 28 বছর হতে চলেছে। হোসনে আরা বেগমের গ্রামের তিনি। অকালে স্বামী সন্তান হারিয়ে যখন বাপের ভিটায় ভাইয়ের বউয়ের লাঠিচাটা খায়, তখন গ্রামের মহাজনের দয়া হয়, পাঠিয়ে দেন তাকে ঢাকায় হোসনে আরার কাছে। এসেছিলেন তো মূলত কাজ করার জন্য, কিন্তু যে বছর তিনি এই বাড়িতে আসেন সেই বছর আলফাজের জন্ম হয়।
আর তখন তার উপর আলফাজের দেখাশোনা করার দায়িত্ব পড়ে। আলফাজের দেখাশোনা করাই তখন তার কাজ হয়ে যায়। এরপর অরোরা হলো, তারও দেখাশোনার ভার পড়লো বুয়ার উপর। এরপর মেহনাস, এরিনা, সুজানা, ক্যামেলিয়া, কামিনী, নিয়ন, টুইঙ্কেল, রিজভি, এদের সবার দেখাশোনাই তিনি করেন। এই এতগুলো বাচ্চারা দেখাশোনা করাতে কখনোই বাড়ির অন্যান্য কাজ তিনি করেননি। বুয়া শুধু তিনি নামেই ছিলেন, তবে তার কাজ ছিল কেবল বাচ্চাদের সাথে থাকা, তাদের খাওয়ানো, গার্ডেনে তাদের সাথে খেলা করা, ব্যাস। বাচ্চাদের কাপড় ধোয়ার কাজও করেননি তিনি কখনো, সেটার জন্য আলাদা লোক ছিল। যেহেতু বুয়া বলেই সবাই তাকে প্রথমে ডেকেছিল, তাই তার নাম বুয়াই রয়ে গেল। তবে তিনি নিজেকে ন্যানি ভাবে, অবশ্য উচ্চারণে বলে উল্টোটা। এই যেমন একটু আগে তিনি যখন বসেছিলেন তখন তার কাছে দুইজন মহিলা আসেন, জিজ্ঞেস করেন, আপনি মেয়ের কি হন? বুয়া গম্ভীর স্বরে জবাব দেয়, আমি অরোরা মায়ের নানি। মহিলা চরম অবাক হলেন, চোখ কপালে তুলে তিনি বলেন, কি আপনি নানি হন? হ। সত্যি? তাই আমি মিশা কথা কমু? এত ইয়াং নানি? মানে আরোরার মাকে একটু আগে দেখলাম, বয়স তো একই হবে আপনাদের। তাও আমি নানি। মহিলা যিনি প্রশ্ন করেছিলেন তিনি হলেন শাহরিয়ারের মামি। তিনি বুয়ার কনফিডেন্স দেখে সত্যিই তাকে নানি ভেবে বসলো। শাহরিয়ারের নানিকেও আজ আনা হয়েছে। তিনি বসে আছেন ওই পাশের সোফায়। তিনি বুয়াকে নিয়ে গিয়ে শাহরিয়ারের নানির পাশে বসিয়ে দিলেন। এর একটু পরেই সেখানে টুইঙ্কেল আসে, এসে জিজ্ঞেস করে, বুয়া আপনি এখানে? দাদু কোথায়? বুয়ার বলার সাথে সাথেই মহিলাগুলোর মুখের রং বদলে গেল। টুইঙ্কেল ব্যস্ত ভঙ্গিতে নিজের দাদুকে খুঁজতে লাগলো, পেয়েও গেল। একটু সামনেই টেবিলের পাশে একটা পিঁড়িতে কপালে হাত দিয়ে উদাস হয়ে বসে আছেন। টুইঙ্কেল তাড়াতাড়ি নিজের দাদুকে সেখান থেকে উঠিয়ে অন্য সোফায় নিয়ে গিয়ে বসালো। তারপর বুয়াকে মৃদু রাগ দেখিয়ে বলল, বুয়া আপনাকে বলেছি দাদুর খেয়াল রাখতে, আর আপনি কিনা তাকে এভাবে নিচে পিড়িতে বসিয়ে রেখেছেন। বুয়া আসামির মতো মুখ করে বললেন, আমি ভুইলা গেছিলাম মা টঙ্কেল। উহ বুয়া, কতদিন বলেছি আমাকে টঙ্কেল ডাকবেন না, তারপরেও কেন ডাকেন? বাকিদের মতো টুনি ডাকলেও তো পারেন। টঙ্কেল খুবই অদ্ভুত ডাক। টুইঙ্কেল রাগে গজগজ করতে করতে চলে যাওয়ার পরেই বুয়ার পাশ থেকে শাহরিয়ারের মামি তার শাশুড়িকে উঠিয়ে নিয়ে আবার হোসনে আরার পাশে নিয়ে বসালো। এরপরে বুয়া সেদিকে তাকিয়ে মুখে ভেংসি কেটে অন্যত্র এসে বসে রইল। তাজুয়ার এসেছে থেকেই এরিনার দেখা পায়নি, তাই উপরে উঠে সুজনাকে দেখতে পেয়ে এরিনার খোঁজ নিতে চাইলে সুজনা সোজা তাকে এরিনার রুমেই পাঠিয়ে দেয়। সেখানে গিয়েই তাজুয়ার দেখে শাড়ি পরে আছে এরিনা, কানের দুল পরছে। তাজুয়ারকে দেখে অবাক হলো, বলল, আপনি কখন এলেন? এই যে একটু আগেই। এরিনা পুনরায় সাজতে ব্যস্ত হয়ে গেল, কিন্তু হুট করেই কিছু মনে পড়ে তার, তাই তাজওয়ারের দিকে তাকিয়ে বলে, সেদিন ওইরকম করেছেন কেন? আপনাকে কে ওই ভুয়া সংবাদ দিয়েছিল? তাজওয়ার ইতস্তত গলায় জবাব দিল, শান্ত রিজভির থেকে শুনেছিল, আর তারপর আমাকে বলে। আমরা তো জানতাম তুমি শুধু ওর বোন, মানে অরোরা পূজা আছেন, তার খবর তো আর জানতাম না, তাই ওই রকম হয়ে গেছিল। আর তাছাড়া পরে যখন কল দিলাম তখন তো তুমি ক্লিয়ার করতে পারতে। আমিও বুঝতে পারিনি। এরিনা হেসে ফেলে। হাসলো তাজওয়ারও। ভুল বুঝাবুঝিটা হয়ে খুব ভালো হয়েছে। যদি না হতো তবে আজ এ সময় তাজওয়ার কি এখানে দাঁড়িয়ে থাকতে পারতো? জাবির মেহনাজের রুমের দরজায় দাঁড়িয়ে আছে, দরজা খোলা, কিন্তু ভেতরে ঢোকার অনুমতি তাকে মেহনাজ দেয়নি। জাবির বলে, সরি, আর কখনো ওই রকম রাফলি বিহেভ করব না। জাবির ভাইয়া যাও এখান থেকে, তোমাকে কতবার বলবো তুমি আমার কাছে কেবলই ভাই। আমি হতে চাই না ভাইয়া, আমি তো হতে চাই সাইয়া। যাবি তুমি? হুম। ধুর, এই তোমাকে কোন পাগল এই নিউজ দিয়েছিল? বিদেশ ছিলে আমি ভালোই ছিলাম, যেই পাগল দিয়েছে খবর তাকে না চড়িয়ে দিলে আমার শান্তি হবে না। রাফিদ ভাইকে চড় দিবি? মেহনাজ অবাক হলো। রাফিদ তাদের পাশের বাড়ির। আবিওয়াস, আলফাস, আজমাইন, জাবির, এদের সবার সাথে তার বন্ধুর মতো সম্পর্ক। তার তো এত ভেতরের কথা জানার কথা না, তাই সে বিস্ময় নিয়ে জানতে চাইল, ওনাকে কে বলেছে আবার? তোদের বাড়ির ছোটা বুয়া মর্জিনা গিয়ে রাফিদ ভাইয়ের বউকে বলেছে তোর বিয়ে, আর ভাই তো জানে আমি তোকে পছন্দ করি, তাই আমাকে জানিয়ে দিয়েছে কল করে। আজ মর্জিনার খবর করে ছাড়বো আমি। মেহনাজের অনুমতির অপেক্ষা আর করে না জাবির। সোজা রুমে ঢুকে মেহনাজের হাত চেপে ধরে বলল, তুই এমন কেন করিস বল না, ভালোবাসি তো তোকে। মেহনাজ কিছু বলল না, কিছুক্ষণ চুপ করে চেয়ে রইল জাবিরের মুখের দিকে। তারপর এমন একটা কথা বলল যা শোনার জন্য জাবির প্রস্তুত ছিল না।
কামিনী আর ক্যামেলিয়া দুজনেই একটু সুস্থ হয়েছে। ক্যামেলিয়া হবু শাশুড়ির কাছে আছে, আর কামিনী আবিওয়াজের সাথে। আবিওয়াজেই তাকে জোর করে নিজের পাশে পাশে রাখছে। একটু পরপরই এটা সেটা এনে দিচ্ছে খাওয়ার জন্য। সে যে পেটুক এটা তো আবিওয়াজ ভালোই জানে, তবে জ্বরের মুখে পেটুকটা খেতে পারছে না। আবিওয়াজের খুব কষ্ট হচ্ছে তাই পেটুকের জন্য। কামিনী অবশ্য লজ্জা পাচ্ছে। বাড়ির সবাই সামনে থাকাতে তার লজ্জায় অস্বস্তিতে মাথা নত হয়ে যাচ্ছে। নিবরাস এসেছে থেকেই টুইঙ্কেলের আশেপাশে ঘুরঘুর করছে। টুইঙ্কেল অবশ্য এত কিছু বুঝলো না। সে বেশ স্বাভাবিকভাবেই আলাপ সারে নিবরাসের সাথে। এই স্বল্প আলাপে নিবরাসের মন ভরে না, সে ঘুরঘুর করতেই থাকে। সালাম সাহেব ড্রয়িং রুমে আসেন তখন সবে মাত্র। এসে নিবরাসকে দেখে তার হাহাকারটা আবারও জেগে ওঠে। কামিনী আর ক্যামেলিয়ার সাথেও তার বিয়ে দিতে পারবেন না। ছেলেটাকে এই বাড়ির জামাই করা আর হবে না। হঠাৎ করেই তার নজর পড়ল টুইঙ্কেলের উপর। শাড়ি পরে বড় মেয়ে সেজে আছে সে। নিবরাসের দিকে আরেকবার তাকাতেই তিনি দেখলেন নিবরাসের নজর টুইঙ্কেলেরই দিকে। মনে মনে তিনি সিদ্ধান্ত নিয়েই ফেললেন, টুইঙ্কেলকেই বিয়ে দিয়ে দিবেন নিবরাসের সাথে। দরকার পড়লে জোর করে দিবে। ছোট ভাইয়ের সাথে কথা বলতে হবে এ ব্যাপারে। তিনি ইমরোজ খানকে খুঁজতে লাগলেন। আংটি পরানোর সময় শাহরিয়ার আর অরোরা একসাথে দাঁড়ায়। আংটি পরাতে নিবে যখন তখন শাহরিয়ারের কল আসে। জরুরি ভিত্তিতে হসপিটালে যেতে হবে, এমার্জেন্সি। শাহরিয়ার চলে যেতেই সেদিকে ছলছল চোখে অরোরা তাকিয়ে রইল। এই হসপিটাল কি এখন তার শত্রু হতে চাইছে, নাকি শাহরিয়ারের পেশাটা? সে অভিমান করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে রইল। শাহরিয়ার যখন ফিরল ততক্ষণে সবাই খাওয়া দাওয়া সেরে ফেলেছে। রাতও হয়ে যায় অনেক। তাকে দেখে প্রথমেই তার মা এক দফা বকলেন, তারপর তার খালা বকলেন। বকাবকি শেষ হওয়ার পর আংটি বদলের অনুষ্ঠান শুরু হলো পুনরায়। অরোরা কেঁদেছিল, তাই তার চোখ মুখ লাল ছিল, একেবারে প্রথম দিনের মতো। শাহরিয়ার প্রথমে নিজের কাজে অনুতপ্ত হলেও এবার খুশি হলো। ভালোই হয়েছে সে চলে গিয়েছিল, নয়তো এমন কান্না করে লাল করে ফেলা সুন্দর মুখটার দেখা পেত কি? সবশেষে গ্রুপ ফটো তোলা হলো। সবাই যার যার মতো পজিশন নিয়েছিল। আলফাজ দাঁড়ালো তনয়ার পাশে। তনয়া তার দেখে বিরক্তিতে মুখ কুঁচকে ফেললো। জাবির আজমাইনের পাশাপাশি দাঁড়িয়েছিল। মূলত তাকে একটা কথা বলার জন্যই সে মেহনাজকে ছেড়ে এখানে দাঁড়িয়ে আছে। আজমাইন বলল, তোর সে তো ওইখানে, তুই এখানে কি করছিস? দরকার আছে ভাই। কি হয়েছে? তোমার বোন বলছে আমার মেডিকেল টেস্ট করাতে হবে। আত্মীয় আত্মীয় বিয়েতে নাকি সমস্যা হয়। এখন কি করি বলো তো? টেস্ট করালে লোকে আমাকে কি বলবে? কি বলবে? কিছুই বলবে না। এক কাজ করিস, শাহরিয়ার ভাইয়ার সাথে আমি কথা বলে নিব, তার হসপিটালে গিয়ে টেস্টটা করিয়ে নিস। জাবির অসহায় মুখ করে মেহনাজের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তাই হবে। ক্যামেরাম্যান সবাইকে হেসে ছবি তুলতে বলল। কেউই হাসছে না, তাই দেখে রিজভি বলল, সবাই চিজ। সবাই চিজ বলতে নিলেই বুয়ার হাসি এসে যায়। তিনি বাড়ি কাঁপিয়ে হাসি দিলেন। হাচ্চু! সবাই অমনি হাসা শুরু করলো। ক্যামেরাম্যান এসেছে থেকেই আজীব সব কাজকর্ম দেখছে। শেষ স্ন্যাপটা নেওয়ার সময় সে বিড়বিড় করে বলতে লাগলো, নানান রঙের মেলা। সমাপ্ত।